মিস টোনারের উত্তেজনাকে বিবেচনা করবার চেয়ে আমার কাঁচা ঘুম ভেঙে যাওয়ার বিরক্তিটা সেদিন যে বেশি প্রাধান্য পেয়েছিল, এ কথা ভাবলেই আমার অনুশোচনা হয়। সত্যি তো, একটা ঘন্টার দড়িকে যে মরণ ফাঁদে সেতু বানানো যায়, তাকে কেউ কোনোদিনও ভেবেছে? তবে মিস টোনারের একটা বাহবা প্রাপ্য, কারণ স্টোক মোরানের সেই ভয়ঙ্কর রহস্য সমাধানের জন্য সে একমাত্র আমার প্রাণের চেয়েও প্রিয় বন্ধু হোমসকেই বেছে নিয়েছিল। কাহিনী শুরু করবার আগে বলে দিই, আমাদের অমর স্রষ্টা স্যার আর্থার কনান ডয়েলের এই গল্পটি অর্থাৎ দ্য স্পেকল ব্যান্ড শ্রোতাদের সুবিধার্থে ভাষার কিছুটা সরলীকরণ করবার চেষ্টা করেছি আমরা। ওয়েল, দিস ইজ জন ওয়াটসন broadcasting my experience about the Speckle Band only on GK Audio Station from 221B Baker Street, London. গত 8 বছর ধরে আমার বন্ধু শার্লক হোমসের কাজের পদ্ধতি নিয়ে যে প্রায় 70টিরও বেশি মামলার নোট আমি পর্যালোচনা করেছি, তার মধ্যে অনেক ছিল দুঃখজনক, কিছু হাস্যকর, অনেকগুলো কেবলই অদ্ভুত, কিন্তু একটিও সাধারণ ধরনের নয়। কারণ হোমস তার কাজ করত অর্থ উপার্জনের জন্য নয়, বরং নিজের শিল্পের প্রতি ভালোবাসা থেকে। তাই যে কোনো তদন্ত যদি অস্বাভাবিক কিংবা কল্পনাতীত কিছুর দিকে না যেত, তবে সে তাতে নিজেকে জড়াতে খুব একটা রাজি হতো না। তবে এই বিচিত্র ঘটনাগুলোর মধ্যে এমন কোনো মামলার কথা আমার মনে পড়ে না যা স্টোক মোরানের রয়্যালট পরিবারকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার চেয়ে বেশি রহস্যময় ছিল। ঘটনাগুলো ঘটেছিল হোমসের সঙ্গে আমার পরিচয়ের একেবারে শুরুর দিকে, যখন আমরা দুজনাই বেকার স্ট্রিটে অবিবাহিত অবস্থায় একই বাসায় থাকতাম। সম্ভবত আমি এই ঘটনাগুলো আগেই লিখে রাখতে পারতাম, কিন্তু তখন গোপনীয়তা রক্ষার খাতিরে একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মাত্র গত মাসেই সেই প্রতিশ্রুতি থেকে আমি মুক্তি পেয়েছি, কারণ যাকে সেই কথা দিয়েছিলাম তার আকস্মিক মৃত্যু হয়েছে। হয়তো এখন সত্য ঘটনাগুলো প্রকাশ পাওয়াই ভালো, কারণ ডক্টর গ্রিমসবি রয়্যালটের মৃত্যুকে ঘিরে যে গুজব চারদিক ছড়িয়ে পড়েছে তা ঘটনাটিকে বাস্তবের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছে। 1883 সালের এপ্রিল মাসের এক ভোরে আমার ঘুম ভাঙল এই দেখে যে শার্লক হোমস সম্পূর্ণ পোশাক পরে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। সাধারণত সে দেরি করে ঘুম থেকে উঠত। ফায়ারপ্লেসের উপর রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন মাত্র 7:15। আমি বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকালাম, আর হয়তো একটু বিরক্ত হলাম, কারণ আমি নিজে নিয়মিত অভ্যেসের মানুষ ছিলাম। সে বলল, তোমাকে এত সকালে জাগিয়ে দেওয়ার জন্য দুঃখিত ওয়াটসন, কিন্তু কি আর করি, আজ সকালে সবার একই অবস্থা হয়েছে। কেউ একজন মিসেস হাডসনকে জাগিয়েছেন, তিনি এসে আমাকে তুললেন, আর আমি তোমাকে। কি হয়েছে তাহলে? আগুন লেগেছে নাকি? ক্লায়েন্ট, একজন তরুণী এই অবেলায় খানিকটা জোর করেই আমার সঙ্গে দেখা করতে চাইছে। তিনি ভীষণই উত্তেজিত অবস্থায় রয়েছে বলেই আমার মনে হয়। এখন তাকে সিটিং রুমে ওয়েট করতে বলা হয়েছে। ধরো, যখন কোনো তরুণী এই ভোরবেলায় লন্ডনের মতো রাস্তায় ঘুরে ঘুরে আমাদের ঠিকানা বার করে, আর আমার মতো সম্পূর্ণ অপরিচিত একজন মানুষকে বিছানা থেকে তুলে দিতেও বিব্রত বোধ করে না, দেন ইট ইজ ভেরি ইজি টু অ্যাজিউম তার বলার মতো ইম্পর্ট্যান্ট নিশ্চয়ই কিছু রয়েছে। আর যদি ঘটনাটা স্প্লেন্ডিডের দিকে মোড় নেয়, তাহলে আমি নিশ্চিত তুমি শুরু থেকেই সেটির সঙ্গে থাকতে চাইবে, তাই না ওয়াটসন? তাই ভাবলাম তোমাকে ডেকে সেই সুযোগটা করে দিই। শুনে আমি বললাম,
প্রিয় বন্ধু, এমন কিছু যদি সত্যি হয় আমি তা মিস করতে চাইব না। চলো। হোমসের পেশাগত তদন্তগুলোতে তাকে অনুসরণ করা আর তার দ্রুত সিদ্ধান্ত দেখে মুগ্ধ হওয়ার চেয়ে আমার কাছে বেশি আনন্দের আর কিচ্ছু ছিল না। তার সিদ্ধান্তগুলো ইনটিউশনের মতোই দ্রুত ছিল, কিন্তু সবসময় একটা লজিক বেসিসের উপর দাঁড়িয়ে থাকত। আর সেইভাবেই সে তার কাছে আসা সমস্যাগুলো সমাধান করত। আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে নিলাম এবং কয়েক মিনিটের মধ্যেই আমার বন্ধুর সঙ্গে নিচের বসার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমরা ঘরে ঢুকতেই জানালার পাশে বসে থাকা কালো পোশাক পরা আর ঘন ভেইলি ঢাকা এক মহিলা উঠে দাঁড়ালেন। গুড মর্নিং ম্যাডাম, আমার নাম শার্লক হোমস আর উনি আমার ঘনিষ্ঠ বন্ধু ও সহকারী ডক্টর ওয়াটসন। আপনি আপনার সমস্ত কথা যেমন আমার সামনে নির্দ্বিধায় বলতে পারেন, তেমনি ওর সামনেও পারবেন। ওয়াটসন, আমাদের পরিচারিকা মিসেস হাডসনের মাথায় দেখছি শুভ বুদ্ধির উদয় হয়েছে। এই ভোরবেলায় তিনি ফায়ারপ্লেসের আগুনটা অন্তত জ্বালিয়ে দিয়েছে। আপনি ম্যাডাম কাইন্ডলি আগুনের সামনে এসে বসুন। আপনি তো বেশ কাঁপছেন। এক কাজ করছি, আমি আপনার জন্য এক কাপ গরম কফি আনানোর ব্যবস্থা করি। ঠান্ডার জন্য আমি কাঁপছি না। মহিলা নিচু গলায় বললেন। তাহলে কিসের জন্য? আমি কাঁপছি ভয়ে মিস্টার হোমস, ভীষণ আতঙ্কে। বলতে বলতে তিনি নিজের ঘোমটাখানা সরালেন। আমরা দেখতে পেলাম তিনি সত্যিই খুব করুণ অবস্থায় ছিলেন। তার মুখখানা যথেষ্টই ফ্যাকাশে এবং ক্লান্ত দেখাচ্ছিল। তার অস্থির ভীত চোখগুলো যেন কোনো তাড়া খাওয়া প্রাণীর চোখের মতোই লাগছে। চেহারার গঠন দেখে 30 বছরের মহিলাই মনে হচ্ছে, কিন্তু সময়ের আগে তার চুলে বাঁক ধরেছে। তার মুখে একটা ক্লান্তি আর অবসাদের ছাপ বহাল তবিয়াতে লক্ষ্য করা যাচ্ছিল। শার্লক হোমস তার স্বভাব সুলভ দ্রুত এবং তীক্ষ্ণ দৃষ্টিতে মুহূর্তের মধ্যেই মহিলাটিকে ভালো করে পর্যবেক্ষণ করল। দেখুন ম্যাডাম, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, শান্ত স্বরে বলল হোমস, সামনের দিকে ঝুঁকে। মহিলার হাতটি আশ্বাস দিয়ে ছুঁয়ে দিল সে। বলল, আমার কোনো সন্দেহ নেই আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে ফেলব। আপনি তো বেশ সকালেই ট্রেনে করে এসছেন, তাই না? আপনি কি আমাকে চেনেন? না, তবে আমি তো দেখতেই পাচ্ছি আপনার বাঁ হাতের গ্লাভে রিটার্ন টিকিটের বাকি অর্ধেক অংশটা রয়েছে। নিশ্চয়ই আপনি খুব ভোরে উঠে রওনা হয়েছেন আর স্টেশনে পৌঁছানোর আগে ডগ কার্টে করে বেশ খানিকটা খারাপ রাস্তা দিয়ে এসেছেন। অ্যাম আই রাইট? শুনে মহিলাটি চমকে উঠলেন এবং বিস্মিত দৃষ্টিতে আমার সঙ্গীর দিকে তাকিয়ে রইলেন একভাবে। হোমস হেসে বলল, এর মধ্যে রহস্যের কিছুই নেই ম্যাডাম। আপনার জ্যাকেটের বাঁ হাতায় অন্তত 7 জায়গায় কাদার ছিটে লেগে আছে। দাগগুলো একেবারেই টাটকা, কি তাই তো? ডগ কার্ট ছাড়া আর এমন কোন গাড়ি আছে যে এইভাবে কাদা ছিটাবে? যদিও এটা তখনই হয় যখন আপনি ড্রাইভারের বাঁ পাশে বসেন। আপনার কারণ যাই হোক না কেন, আপনি একদমই ঠিক বলেছেন। আমি 6টার আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম। 20 মিনিট পরে লেদারহেডে পৌঁছাই। তারপর প্রথম ট্রেনে করে ওয়াটারলুতে আসি। আমি আর এই মানসিক চাপ সহ্য করতে পারছি না স্যার। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। শুধু একজন আছেন যিনি আমার কথা সত্যিই ভাবেন, কিন্তু বেচারা তার পক্ষেও খুব বেশি সাহায্য করা সম্ভব নয়। আমি আপনার কথা মিসেস ফরিন্তোসের কাছ থেকে শুনেছি, যাকে আপনি তার ভীষণ বিপদের সময় সাহায্য করেছিলেন। তার কাছ থেকেই আমি আপনার ঠিকানা পেয়েছি। স্যার, আপনি কি মনে করেন না যে আপনি আমাকেও সাহায্য করতে পারবেন? অন্তত এই ঘন অন্ধকারের মধ্যে একটু আলো দেখাতে পারবেন? এই মুহূর্তে আপনার কাজের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু 1 মাস বা 6 সপ্তাহের মধ্যেই আমার বিয়ে হবে।
আর তখন আমার নিজের আয়ের ওপর আমার নিয়ন্ত্রণ থাকবে। তখন অন্তত আমি আপনার এই উপকারের প্রতিদান দিতে পারবো। ফ্যারিনটোস, ও ইয়েস ইয়েস ইয়েস, মামলাটার কথা আমার মনে আছে। একটা ওপাল টিয়ারা নিয়ে ঝামেলা হয়েছিল, রাইট? ঘটনাটা তোমার সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগের, ওয়াটসন। ম্যাডাম, আমি আপনাকে শুধু এটুকুই বলতে পারি, আপনার বন্ধুর ক্ষেত্রে আমি যতটা মনোযোগ দিয়েছিলাম, আপনার মামলার ক্ষেত্রেও আমি ঠিক ততটাই মনোযোগ দেব। আর পারিশ্রমিকের কথা বলছেন, আমার কাছে যে রহস্যের সমাধান করাটাই আসল আনন্দ। তবুও যদি আপনি একান্তই আমার খরচাপাতি মিটিয়ে দিতে চান, সেটা আপনি আপনার সুবিধা মতো দেবেন। এখন অনুগ্রহ করে আপনি আমাকে আপনার সমস্যার কথা খুলে বলুন। আমার অবস্থার সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো, আমার ভয়গুলো এতটাই অস্পষ্ট, আর আমার সন্দেহগুলো এমন ছোট ছোট বিষয়ের উপর দাঁড়িয়ে আছে যেগুলো অন্য কারো কাছে একেবারেই গুরুত্বহীন মনে হতে পারে। এমনকি যার কাছে আমার সবচেয়ে বেশি সাহায্য আর পরামর্শ চাওয়ার কথা, সেও আমার কথাগুলোকে মেয়েলি কল্পনা বলেই মনে করে। যদিও তিনি সরাসরি এটা আমাকে বলেন না, কিন্তু তার আমাকে শান্ত করার ভঙ্গি আর চোখ সরিয়ে নেওয়া দেখলেই আমি সেটা বুঝতে পারি। কিন্তু আমি শুনেছি মিস্টার হোমস, মানুষের মনের ভিতরের অন্ধকার দিকগুলি আপনি খুব ভালো বুঝতে পারেন। হয়তো আপনি আমাকে বলতে পারবেন চারপাশের এই বিপদের মধ্যে আমি কিভাবে চলব। আমি মন দিয়ে শুনছি ম্যাডাম, প্লিজ। আমার নাম হেলেন স্টোনার। আমি আমার সৎ বাবার সঙ্গে থাকি। তিনি ইংল্যান্ডের সবচেয়ে পুরনো স্যাক্সন পরিবারগুলির একটির শেষ জীবিত সদস্য। সারের পশ্চিম সীমান্তে থাকা স্টোক মোরানের রয়লার পরিবার। নামটা যে আমার পরিচিত। একসময় এই পরিবারটি ইংল্যান্ডের সবচেয়ে ধনী পরিবার ছিল। তাদের জমিজমা উত্তরে বাক্স আর পশ্চিমে হ্যাম্পশায়ার পর্যন্ত ছড়িয়েছিল। কিন্তু গত শতাব্দীতে পরপর 4 জন উত্তরাধিকারী ভীষণ বেহিসাবি আর অপচয়ী ছিলেন, আর শেষ পর্যন্ত রিজেন্সির সময় এক জুয়ারির হাতে পরিবারের পুরো সর্বনাশ হয়ে যায়। শেষে যা বাকি ছিল তা হলো সামান্য কিছু জমি আর 200 বছরের পুরনো একটা বাড়ি, যেটা আবার বিশাল ঋণের বোঝায় ডুবেছিল। পরিবারের শেষ জমিদার সেখানে কোনো রকমে দিন কাটিয়েছিলেন। একজন অভিজাত মানুষ হয়েও প্রায় ভিখারির মতো জীবনযাপন করতেন। কিন্তু তার একমাত্র ছেলে, অর্থাৎ আমার সৎ বাবা, বুঝতে পেরেছিলেন যে নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই হবে। তিনি এক আত্মীয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে মেডিকেল ডিগ্রি নেন। তারপর কলকাতায় চলে যান। সেখানে নিজের ডাক্তারির দক্ষতা আর শক্ত ব্যক্তিত্বের জোরে তিনি খুব বড় প্র্যাকটিস গড়ে তোলেন। কিন্তু বাড়িতে কয়েকটি চুরির ঘটনার পরে একদিন ভীষণ রেগে গিয়ে তিনি ভারতীয় খানসামাকে পিটিয়ে মেরে ফেলেন এবং অল্পের জন্য মৃত্যুদণ্ড এড়িয়ে যান। যদিও শেষ পর্যন্ত তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়, আর পরে তিনি এক হতাশার তিক্ত মানুষ হিসেবে ইংল্যান্ডে ফিরে আসেন। ডক্টর রয়লার যখন ভারতে ছিলেন, তখন তিনি আমার মা মিসেস স্টোনারকে বিয়ে করেন। মা ছিলেন বেঙ্গল আর্টিলারির মেজর জেনারেল স্টোনারের তরুণ বিধবা স্ত্রী। আমি আর আমার বোন জুলিয়া যমজ ছিলাম, আর মায়ের দ্বিতীয় বিয়ের সময় আমাদের বয়স ছিল মাত্র 2 বছর। মায়ের বেশ ভালো পরিমাণ টাকা ছিল, বছরে অন্তত 1000 পাউন্ড আয় হতো। আর আমরা যতদিন ডক্টর রয়লটের সঙ্গে থাকতাম, সেই পুরো টাকাটাই তিনি তার নামে করে দিয়েছিলেন। তবে একটা শর্ত ছিল, আমাদের বিয়ে হলে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদের প্রত্যেককে দিতে হবে। ইংল্যান্ডে ফিরে আসার কিছুদিন পরেই আমার মা মারা যান। 8 বছর আগে ক্রুয়ের কাছে এক রেলওয়ে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছিল। এরপর ডক্টর রয়লট লন্ডনে নিজের প্র্যাকটিস গড়ে তোলার চেষ্টা ছেড়ে দেন এবং আমাদের নিয়ে স্টোক মোরানের পুরনো পৈতৃক বাড়িতে থাকতে চলে যান। মা যে টাকা রেখে গিয়েছিলেন তা আমাদের সব প্রয়োজনের জন্য যথেষ্ট ছিল, আর তখন মনে হয়েছিল আমাদের সুখের পথে আর কোনো বাধা নেই। কিন্তু সেই সময় থেকেই আমার সৎ বাবার মধ্যে ভয়ঙ্কর একটা পরিবর্তন আসতে শুরু করলো।
শুরুতে আশেপাশের প্রতিবেশীরা খুব খুশি হয়েছিল স্টোকমোরানের রয়লার পরিবারের একজনকে আবার তাদের পুরনো বাড়িতে ফিরে আসতে দেখে, কিন্তু তাদের সঙ্গে মেলামেশা করা বা একে অপরের বাড়িতে যাওয়া আসার বদলে তিনি নিজেকে বাড়ির ভেতরে বন্ধ করে ফেললেন। খুব দরকার না হলে বাইরে বেরোতেন না, আর বেরোলেও যার সঙ্গেই দেখা হতো তার সঙ্গেই ভয়ঙ্কর ঝগড়ায় জড়িয়ে পড়তেন। এই পরিবারের পুরুষদের মধ্যে ভয়ানক বদরাগী স্বভাব যেন বংশগতভাবেই ছিল, আর আমার মনে হয় গরম দেশের দীর্ঘদিনের জীবন সেই স্বভাবকে আমার সৎ বাবার মধ্যে আরও তীব্র করে তুলেছিল। একটার পর একটা মারামারির ঘটনা ঘটতে লাগলো, যার মধ্যে 2টো মামলা পুলিশ কোর্টে পর্যন্ত পৌঁছেছিল। শেষ পর্যন্ত পুরো গ্রামের মানুষই তাকে ভয় পেতে শুরু করে। তিনি ছিলেন অসম্ভব শক্তিশালী, আর রেগে গেলে একেবারেই নিজের নিয়ন্ত্রণে থাকতেন না। তাই তাকে সামনে আসতে দেখলেই লোকজন সরে পড়ত। গত সপ্তাহে তিনি গ্রামের এক কামারকে ধাক্কা মেরে সেতুর ওপর থেকে নিচের ঝর্ণায় ফেলে দিয়েছিলেন। আমি কোনো রকমে যত টাকা জোগাড় করতে পেরেছিলাম সব দিয়ে তবেই আরেকটা পাবলিক স্ক্যান্ডেল হওয়া আটকাতে পেরেছি। ভবঘুরে জিপসিদের ছাড়া তার আর কোনো বন্ধুই নেই। পরিবারের জমি জমা সম্পত্তি বলতে এখন যে সামান্য কাঁটা ঝোপে ভরা জমিটুকু বাকি আছে, সেখানে তিনি ওই ভ্যাগাবন্ডের তাঁবু ফেলতে দেন। বদলে তিনি তাদের তাঁবুতে গিয়ে থাকেন। কখনো কখনো টানা কয়েক সপ্তাহ তাদের সঙ্গেই ঘুরে বেড়ান। তারা আবার ভারতীয় জন্তু জানোয়ারের প্রতিও ভীষণ শখ। ভারতে থাকা এক পরিচিত লোক সেগুলো তার কাছে পাঠায়। এই মুহূর্তে তার কাছে একটা চিতা আর একটা বাবুন আছে, যেগুলো বাড়ির চারপাশে অবাধে ঘুরে বেড়ায়। গ্রামের মানুষ যেমন তাকে ভয় পায়, প্রায় তেমনই ওই প্রাণীগুলোকেও ভয় পায়। আমি যা বললাম তা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার দুর্ভাগা বোন জুলিয়া আর আমার জীবনে খুব একটা সুখ ছিল না। কোনো কাজের লোকই আমাদের সঙ্গে বেশি দিন থাকতে চাইতো না, আর তাই অনেক দিন ধরে বাড়ির সব কাজ আমাদের নিজেদেরকেই করতে হতো। মারা যাওয়ার আগে জুলিয়ার বয়স ছিল মাত্র 30, অথচ তার চুল তখন থেকেই পাকা শুরু হয়ে গিয়েছিল, ঠিক যেমনটা এখন আমার হয়েছে। তাহলে আপনার বোন মারা গেছেন? 2 বছর আগে সে মারা যায়, আর আমি আজ আপনাকে মূলত তার মৃত্যুর কথাই বলতে এসেছি। আমি যেমন জীবনযাপনের কথা বললাম, তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সমবয়সী বা আমাদের মতো পরিবেশের মানুষের সঙ্গে খুব একটা যোগাযোগই আমাদের নেই। তবে আমার এক মাসি আছেন, আমার মায়ের অবিবাহিত বোন, মিস অনারিয়া ওয়েস্টফেল। তিনি হ্যারোর কাছে থাকেন, আর মাঝে মাঝে আমাদের তার বাড়িতে কয়েকদিনের জন্য যেতে দেওয়া হয়। 2 বছর আগে ক্রিসমাসের সময় জুলিয়া সেখানে গিয়েছিল, আর সেখানেই তার পরিচয় হয় এক হাফ পে মেজর অফ মেরিনসের সঙ্গে। পরে তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। আমার সৎ বাবা বোন বাড়ি ফিরে আসার পর এই এঙ্গেজমেন্টের কথা জানতে পারেন, এবং বিয়েতে কোনো আপত্তিও করেননি। কিন্তু বিয়ের দিন ঠিক হওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যেই সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা আমার একমাত্র সঙ্গীকেও আমার কাছ থেকে কেড়ে নেয়। শার্লক হোমস চেয়ারে হেলান দিয়ে বসেছিল, চোখ দুটো বন্ধ আর মাথা কুশনের উপর ঠেস দেওয়া। কিন্তু এবার সে আধখোলা চোখে মহিলা অতিথির দিকে তাকালো, বলল, অনুগ্রহ করে ঘটনার সমস্ত ডিটেলস যতটা সম্ভব স্পষ্ট করে বলুন। স্পষ্ট করে বলাটা আমার পক্ষে খুব একটা কঠিন নয়, কারণ সেই ভয়ঙ্কর সময়ের প্রতিটা ঘটনাই আমার স্মৃতিতে যেন পুড়ে গেঁথে গিয়েছে। ম্যানর হাউস, যেমনটা আমি আগেই বলেছি, খুব পুরনো, আর এখন তার শুধু একটি উইংয়ে লোকজন থাকে। ওই উইংয়ের বেডরুমগুলো সব গ্রাউন্ড ফ্লোরে, আর সিটিং রুমগুলো রয়েছে বাড়ির মাঝের অংশে। ওই বেডরুমগুলোর মধ্যে প্রথমটা ডক্টর রয়লটের, দ্বিতীয়টা আমার বোনের, আর তৃতীয়টা আমার। ঘরগুলির মধ্যে একে অপরের সঙ্গে কোনো দরজা নেই, তবে সবগুলোই একই করিডরে খুলে যায়। আমি কি পরিষ্কারভাবে বোঝাতে পারছি? ও ইয়েস, একদম পরিষ্কার। 3টি ঘরের জানলাই সামনের লনের দিকে খোলে। সেই ভয়ঙ্কর রাতে ডক্টর রয়লট বেশ তাড়াতাড়ি নিজের ঘরে চলে গিয়েছিলেন।
যদিও আমরা জানতাম তিনি তখনও ঘুমোননি, কারণ আমার বোন তার স্মোক করা তীব্র ইন্ডিয়ান সিগারেটের গন্ধে অস্বস্তি বোধ করছিল। তাই সে নিজের ঘর থেকে বেরিয়ে আমার ঘরে আসে আর কিছুক্ষণ বসে তার আসন্ন বিয়ে নিয়ে গল্প করতে থাকে। রাত 11টার সময় সে উঠল যাওয়ার জন্য, কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে পিছনে ফিরে তাকালো। গভীর রাতে কখনো কারোর শিশের শব্দ শুনেছিস? না তো। তুই আবার ঘুমের মধ্যে শীষ দিচ্ছিস না তো? একদমই না, কিন্তু হঠাৎ এসব কেন জিজ্ঞাসা করছিস? কারণ গত কয়েক রাত ধরে প্রায় রাত 3টার দিকে আমি একটা নিচু কিন্তু স্পষ্ট শীষের শব্দ শুনছি। আমার ঘুম তো খুব হালকা, তাই শব্দটা শুনেই ঘুম ভেঙে যায়। কিন্তু শব্দটা কোথা থেকে আসছে বুঝতে পারি না, হয়তো পাশের ঘর থেকে, নয়তো লনের দিক থেকে। তাই ভাবলাম তোকে জিজ্ঞেস করি, তুই কিছু শুনেছিস কি না। নিশ্চয়ই ওই বিরক্তিকর জিপসিগুলোর কেউ ঝোপের দিক থেকে শীষ দিচ্ছিল। হতে পারে, কিন্তু যদি লনের দিক থেকেই হয়ে থাকে তাহলে অবাক লাগে তুইও শুনতে পেলি না। আসলে আমার ঘুম তো তোর থেকে অনেক ভারী, তাই হয়তো আমি শুনতে পাইনি। যাই হোক, ব্যাপারটা হয়তো তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। এটা বলে সে আমার দিকে হেসে তাকালো, তারপর দরজাটা বন্ধ করলো। কয়েক মুহূর্ত পরে আমি তার ঘরের দরজায় চাবি ঘোরানোর শব্দ শুনতে পেলাম। আচ্ছা, আপনাদের কি প্রতি রাতেই দরজা বন্ধ করে ঘুমানোর অভ্যেস ছিল? হ্যাঁ, সব সময়। আচ্ছা, এমন অভ্যেসের কি কোনো কারণ রয়েছে? আমি আপনাকে বললাম না, ডাক্তার একটা চিতা আর একটা বাবুন পুষতেন, তাই দরজা বন্ধ না করলে আমরা নিজেদের নিরাপদই মনে করতাম না। হ্যাঁ, বুঝতে পেরেছি। প্লিজ কন্টিনিউ। সেই রাতে আমার একেবারেই ঘুম আসছিল না। মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে। আপনি নিশ্চয়ই মনে করতে পারছেন, আমি আর আমার বোন যমজ ছিলাম, আর দুজন মানুষের আত্মা যখন এত কাছের হয় তখন তাদের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়। সেই রাতটা ছিল ভীষণ ঝড়ের রাত। বাইরে হাওয়ার শব্দ যেন হাহাকার করছিল, আর বৃষ্টি জানলার গায়ে সজোরে আছড়ে পড়ছিল। হঠাৎ ঝড়ের সেই প্রচণ্ড শব্দের মাঝেই এক আতঙ্কিত নারীর ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম এটা আমার বোনের গলা। আমি বিছানা ছেড়ে লাফিয়ে উঠে পড়লাম, একটা শল গায়ে জড়িয়ে করিডোরের দিকে দৌড়ালাম। দরজা খুলতেই যেন একটা নিচু শীষের শব্দ শুনতে পেলাম, ঠিক যেমনটা আমার বোন বর্ণনা করেছিল। আর তার কয়েক মুহূর্ত পরেই ধাতব কিছুর ঝনঝন করে পড়ার মতো একটা শব্দ হলো। আমি প্যাসেজে ধরে দৌড়তে লাগলাম, আর দেখলাম আমার বোনের ঘরের দরজাটা খুলে গেছে আর নিঃশব্দে ধীরে ধীরে দুলছে। আমি আতঙ্কে জমে গিয়ে দরজার দিকে তাকিয়ে রইলাম, বুঝতেই পারছিলাম না এর ভেতর থেকে কি বেরিয়ে আসতে চলেছে। করিডোরের ল্যাম্পের আলোয় আমি দেখলাম আমার বোন দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আতঙ্কে তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, দু হাত যেন সাহায্যের জন্য এদিক ওদিক খুঁজছে, আর তার পুরো শরীরটা মাতালের মতো দুলছিল। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন তার হাঁটু ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল। ভয়ঙ্কর যন্ত্রণায় সে ছটফট করতে লাগলো, আর তার হাত পা ভীষণভাবে কাঁপছিল। প্রথমে আমার মনে হলো সে আমাকে চিনতেই পারেনি, কিন্তু আমি যখন তার উপর ঝুঁকলাম তখন হঠাৎ সে এমন চিৎকার করে উঠল যা আমি কোনো দিন ভুলতে পারবো না। ও গড, হেলেন, এটা সেই ব্যান্ড, সেই স্পেকল ব্যান্ড। মনে হচ্ছিল সে আরও কিছু বলতে চাইছে। কাঁপতে কাঁপতে সে আঙুল তুলে ডাক্তারের ঘরের দিকে দেখানোর চেষ্টা করলো, কিন্তু আবার একবার তীব্র খিঁচুনি উঠল, আর তার গলা থেকে আর কোনো শব্দ বেরোলো না। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে চিৎকার করে আমার সৎ বাবাকে ডাকতে লাগলাম। তিনি ড্রেসিং গাউন পরে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি যতক্ষণে আমার বোনের কাছে পৌঁছালেন তার আগেই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তিনি তার গলায় ব্র্যান্ডি ঢাললেন, গ্রামের ডাক্তারকে ডেকে পাঠালেন, কিন্তু কোনো চেষ্টাই কাজে এলো না। ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে গেল,
আর কখনো সে জ্ঞান ফিরে পেল না। এইভাবেই আমার বোন জুলিয়ার মৃত্যু হয়েছিল। এক মিনিট, ওই শীষ আর মেটালিক সাউন্ড, আপনি কি একেবারে নিশ্চিত আপনি ওরকম কিছু শুনেছিলেন? বলল হোমস। তদন্তের সময় কান্ট্রি করোনারও আমাকে একই প্রশ্ন করেছিল। আমার দৃঢ় বিশ্বাস আমি শব্দগুলো শুনেছিলাম, কিন্তু ঝড়ের প্রচণ্ড আওয়াজ আর পুরনো বাড়িটার কর্মর শব্দের মধ্যে হয়তো ভুলও শুনে থাকতে পারি। আচ্ছা, আপনার বোন তখন কি পোশাক পরেছিলেন? সে নাইট ড্রেস পরেছিল। তার ডান হাতে একটা আধপোড়া ম্যাচস্টিক পাওয়া গিয়েছিল, আর বাঁ হাতে একটা ম্যাচ বক্স। শি ওয়াজ অ্যালার্মড। তিনি বিপদের টের পেয়েছিলেন, আর তারপর এই দেশলাই বাক্স থেকে কাঠি বের করে সেই কাঠি জ্বালিয়ে চারপাশটা দেখার চেষ্টা করছিলেন। দিস ইজ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, করোনার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছালেন? তিনি খুব যত্ন নিয়ে তদন্ত করেছিলেন, কারণ পুরো এলাকাতেই ডক্টর রয়লটের ব্যবহার অনেকদিন ধরেই কুখ্যাত। কিন্তু তারপরও তিনি মৃত্যুর কোনো সন্তোষজনক কারণ খুঁজে পাননি। আমার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছিল যে দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, আর জানলাগুলো পুরনো ধরনের শাটার দিয়ে আটকানো ছিল, যেগুলোতে মোটা লোহার গরাদ লাগানো, এবং প্রতি রাতেই সেগুলো বন্ধ করে দেওয়া হতো। দেওয়ালগুলো খুব ভালো করে পরীক্ষা করা হয়েছিল, আর দেখা গিয়েছিল চারিদিকে একেবারে শক্ত ও অক্ষত। মেঝেটাও ভালো করে পরীক্ষা করা হয়েছিল, সেখানেও কিছু পাওয়া যায়নি। চিমনিটা বেশ চওড়া ছিল, কিন্তু তার মুখও আটকানো ছিল। তাই এটা নিশ্চিত যে আমার বোন যখন মারা যায় তখন সে ঘরে একেবারে একাই ছিল। আর সবচেয়ে বড় কথা, তার শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। বিষের কি কোনো সম্ভাবনা ছিল না? ডাক্তারটা সেই দিকটাও পরীক্ষা করেছিলেন, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তাহলে আচ্ছা, আপনার কি মনে হয় আপনার বোনের মৃত্যু কিভাবে হয়েছিল? আমার বিশ্বাস ভয় আর ভয়ঙ্কর মানসিক আঘাতেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু ঠিক কী তাকে এত ভয় পাইয়ে দিয়েছিল সেটা আমি কল্পনাও করতে পারি না। আচ্ছা, আপনি জিপসিদের কথা বলেছিলেন, সেই রাত্রে ওই দিকটায় কি জিপসিরা ছিল? হ্যাঁ, ওখানে প্রায় সবসময় কয়েকজন থাকতো। আচ্ছা, আর ব্যান্ড, মানে স্পেকলড ব্যান্ডের কথা জুলিয়া বলেছিল, সেখান থেকে আপনি কি বুঝলেন? কখনো কখনো আমার মনে হয়েছে ওগুলো হয়তো ডেলিরিয়ামের মধ্যে বলা এলোমেলো কথা। আবার কখনো মনে হয়েছে হয়তো কোনো দল বা গোষ্ঠীর কথা বলছিল, হয়তো ওই ঝোপের দিকের জিপসিগুলোর কথাই। আমি জানি না তাদের অনেকের মাথায় ওই স্পটেড হ্যাঙ্কারচিপগুলো দেখে তার মুখে ওই অদ্ভুত কথাটা এসেছিল কিনা। শুনে হোমস মাথা নাড়ল, যেন সে মোটেও পুরোপুরি সন্তুষ্ট নয়। সে বলল, দ্য থিং ইজ নট দ্যাট সিম্পল। ব্যাপারটা বেশ গভীর। আচ্ছা, ইউ প্লিজ কন্টিনিউ। তারপর থেকে 2 বছর কেটে গেছে, আর এই কিছুদিন আগে পর্যন্ত আমি ভীষণ একা হয়ে পড়েছিলাম। তবে 1 মাস আগে বহু বছরের পরিচিত এক প্রিয় বন্ধু আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তার নাম আর্মিটেজ, পার্সি আর্মিটেজ, রিডিংয়ের কাছে ক্রেন ওয়াটারের মিস্টার আর্মিটেজের দ্বিতীয় ছেলে। আমার সৎ বাবা এই বিয়েতে কোনো আপত্তি করেননি, আর বসন্তের মধ্যেই আমাদের বিয়ে হওয়ার কথা। কিন্তু 2 দিন আগে বাড়ির পশ্চিম দিকের উইংয়ে কিছু মেরামতির কাজ শুরু হয়, আর আমার বেডরুমের দেওয়াল ভেঙে ফেলা হয়। তাই বাধ্য হয়ে আমাকে সেই ঘরে গিয়ে থাকতে হয়েছে যেখানে আমার বোন মারা গিয়েছিল। এমনকি সেই একই বিছানায় ঘুমোতে হয়েছে যেখানে সে ঘুমোতো। তাহলে বুঝতেই পারছেন, গত রাতে আমি যখন শুয়ে শুয়ে আমার বোনের সেই ভয়ঙ্কর মৃত্যুর কথা ভাবছিলাম, ঠিক তখনই হঠাৎ রাতের নিস্তব্ধতার মধ্যে সেই শীষের শব্দটা আবার শুনতে পেলাম, যে শব্দটা ছিল তার মৃত্যুর আগমনী সংকেত। আমি সঙ্গে সঙ্গে উঠে ল্যাম্প জ্বালালাম, কিন্তু ঘরের ভেতর কিছুই দেখতে পেলাম না। তবে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আর বিছানায় ফিরে যেতে পারিনি। তাই জামা কাপড় পরে নিলাম, আর ভোর হতেই চুপচাপ নিচে নেমে গেলাম। রাস্তার উল্টো দিকে থাকা ক্রাউন ইন থেকে একটা ডগ কার্ট ভাড়া করে লেদারহেড পর্যন্ত গেলাম, আর সেখান থেকেই আজ সকালে এখানে এসেছি, শুধু আপনার সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়ার জন্যে। আই মাস্ট সে, আপনি বুদ্ধিমানের কাজ করেছেন, কিন্তু আপনি কি আমাকে সবটা খুলে বললেন? হ্যাঁ, সবই বলেছি। নো মিস রয়লট, আপনি সবটা খুলে বলেননি।
আপনি কোনো কারণে আপনার সৎ বাবাকে আড়াল করবার চেষ্টা করছেন। কি? আপনি এ কথা কেন বলছেন? জবাবে হোমস আলতো করে আমাদের অতিথির হাঁটুর উপর রাখা হাতের কালো লেসের ফ্রিল সরিয়ে দিল। সাদা কবজির উপর স্পষ্টতই ফুটে উঠছে 5টি কালশিটে দাগ, 4টি আঙুল আর একটি বৃদ্ধাঙ্গুষ্ঠের। হোমস একটু অনুশোচনা সুরে বলল, এটা কি মিস রয়লট? আপনার সৎ বাবা তো আপনার সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করেন। মহিলার মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। তিনি তাড়াতাড়ি আহত কবজিটা ঢেকে ফেললেন, বললেন, উনি খুব কঠোর মানুষ, আর হয়তো নিজের শক্তিটা উনি ঠিকমতো বুঝেই উঠতে পারেন না। এরপর কিছুক্ষণ ঘরে সম্পূর্ণ নীরবতা নেমে এলো। সেই সময় হোমস 2 হাতের উপর থুতনি রেখে ক্র্যাকলিং ফায়ারের দিকে চুপচাপ তাকিয়ে রইল। শেষ পর্যন্ত বলল, ব্যাপারটা খুবই জটিল। আমাদের কি করা উচিত সেই সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাকে আরও অনেক খুঁটিনাটি তথ্য জানতে হবে, কিন্তু আমাদের হাতে সময় নষ্ট করার মতো সুযোগও নেই। আচ্ছা, যদি আমরা আজই স্ট্রোক মরানে যাই, তাহলে কি আপনার সৎ বাবার অজান্তে ওই ঘরগুলো দেখার সুযোগ হবে? আসলে আজ উনি খুব জরুরি একটা কাজের জন্য শহরে যাওয়ার কথা বলছিলেন। সম্ভবত উনি সারাদিন বাইরে থাকবেন, আর আপনাদের বিরক্ত করার মতো কেউ থাকবে না। এখন আমাদের একজন হাউসকিপার আছে, কিন্তু উনি খুব বয়স্ক আর একটু বোকাশোকা ধরনের। তাকে সরিয়ে রাখা আমার পক্ষে খুব একটা কঠিন হবে না। এক্সেলেন্ট। এই যাত্রায় তোমার কোনো আপত্তি নেই তো ওয়াটসন? একদমই না। ওয়েল দেন ইট ইজ ফাইনাল। আমরা দুজনেই যাব। আর আপনি এখন কি করবেন? আমি শহরে যখন এসেছি তখন 2-1টা কাজ সেরে নিতে চাই, তবে 12টা ট্রেনেই ফিরব, যাতে আপনাদের আসার আগেই সেখানে পৌঁছে যেতে পারি। তাহলে বিকেলের দিকেই আপনার সঙ্গে আবার আমাদের দেখা হবে। আমারও কিছু ছোটোখাটো কাজ রয়েছে, তারপরেই রওনা দেব। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করে তারপর যান না? না, আমাকে এখনই যেতে হবে। আপনাকে সব খুলে বলার পর থেকেই আমার মনটা অনেক হালকা লাগছে। আজ বিকেলে আবার আপনাদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকব। এটা বলে তিনি ঘন কালো ভেলটা মুখের উপর নামিয়ে নিলেন এবং নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। হ্যাঁ, তা বন্ধু ওয়াটসন, সমস্তটাই তো শুনলে। কি মনে হচ্ছে তোমার? শার্লক চেয়ারে হেলান দিয়ে জিজ্ঞেস করল। আমি বললাম, আমার কাছে পুরো ব্যাপারটাই খুব অন্ধকার আর ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। হ্যাঁ, অন্ধকার তো বটেই, আর যথেষ্ট ভয়ঙ্করও। তবু যদি মহিলার কথা ঠিক হয় যে মেঝে আর দেওয়াল একেবারে মজবুত ছিল আর দরজা জানালা চিমনি কোনো দিক দিয়ে ঢোকা বা বেরোনো সম্ভব ছিল না, তাহলে তার বোন যখন সেই রহস্যময় মৃত্যুর মুখোমুখি হয় তখন সে নিঃসন্দেহে ঘরে একাই ছিল। তাহলে ওই রাতের শীষের শব্দগুলোর মানে কি? আর মৃত্যুর আগে মহিলার বলা সেই অদ্ভুত কথা, দ্য স্পেকেলড ব্যান্ড, এর ব্যাখ্যা তুমি কি দেবে ওয়াটসন? ব্যাখ্যা আমি কিছুই বুঝতে পারছি না। ওয়াটসন, কয়েকটা বিষয় একসঙ্গে মিলিয়ে তারপর ভাবো। রাতে ওই শীষের শব্দ, তারপর জিপসিদের উপস্থিতি, যাদের সঙ্গে ডক্টর রয়লটের আবার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারপর এ কথাটাও সত্যি যে সৎ মেয়ের বিয়ে আটকানোর জন্য ডক্টর রয়লটের কাছে কিন্তু যথেষ্ট কারণ ছিল। মৃত্যুর আগে ব্যান্ড শব্দটা, মানে দ্য স্পেকলড ব্যান্ড, এই কথাটাও বেশ অদ্ভুত। আর সবশেষে মিস হেলেন স্টোনারের শোনা সেই মেটালিক সাউন্ড, যেটা হয়তো জানলার লোহার বারে ধাক্কা লেগে বা কোনো শাটার পরেই হয়েছিল। সব মিলিয়ে আমার মনে হচ্ছে এই দিকগুলো ধরেই হয়তো রহস্যটার সমাধান করা যেতে পারে। কিন্তু তাহলে জিপসিরা কি করেছিল? জানি না ওয়াটসন, আই ডোন্ট নো। দেখো, যেভাবে তুমি ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করছো সেটা আমার খুব বেশি বিশ্বাসযোগ্য লাগছে না। আমার নিজেরই এটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আর ঠিক সেই কারণেই তো আমরা আজকে স্টোক মোরানে যাচ্ছি।
আমি সমস্ত বিষয়টা বুঝতে চাই। এই সন্দেহগুলোর কি সত্যি কোনো ভিত্তি আছে, নাকি সব কিছুরই কোনো অন্য ব্যাখ্যা? হঠাৎ সে থেমে গেল। এই রে, এখন আবার কে আসলো? হোমসের মুখ থেকে হঠাৎ সেই বিস্ময় শব্দ বেরিয়ে এলো, কারণ ঠিক সেই মুহূর্তেই আমাদের ঘরের দরজাটা প্রচণ্ড জোরে কেউ খুলে দিয়েছে। একজন বিশাল দেহী মানুষ পুরো দরজাটা ঢেকে দাঁড়ালো। তার পোশাকে কেমন যেন একটা অদ্ভুত মিশ্রণ ছিল, অর্ধেক পেশাদার ভদ্রলোকের আর বাকি অর্ধেকটা গ্রামের মানুষের। মাথায় কালো টপ হ্যাট, গায়ে লম্বা ফ্রকট রয়েছে, পায়ে উঁচু গেইটার্স, হাতে একটা হান্টিং ক্রপ ঝুলছিল। লোকটা এতটাই লম্বা যে টুপিটা প্রায় দরজার উপর কাঁধে ঠেকে যাচ্ছিল। তার চওড়া শরীর যেন পুরো দরজাটাই ভরে ফেলেছে। তার মুখখানা অসংখ্য ভাঁজে ভরা, রোদের তাপে পুড়ে গিয়েছে তার হলদেটে চামড়া। মুখ জুড়ে কেমন যেন একটা হিংস্রতা ফুটে উঠেছে। সেই হিংস্রতার আড়ালেই নিষ্ঠুরতার ছাপ অনায়াসেই লক্ষ্য করা যাচ্ছে। সে একবার আমার দিকে, একবার হোমসের দিকে তাকাচ্ছিল। গভীরে বসে থাকা রক্তাভ চোখ আর লম্বা সরু মাংসহীন নাক তাকে অনেকটাই কোনো হিংস্র বুড়ো শিকারী পাখির মতো দেখাচ্ছিল। সেই ভয়ঙ্কর মানুষটা জিজ্ঞেস করল, আপনাদের মধ্যে হোমস কে? কে হোমস? আমার সঙ্গী শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি। তবে মনে হচ্ছে আপনি আমাকে চেনেন, কিন্তু আপনার তো কোনো পরিচয় পেলাম না। আচ্ছা, আমি ডক্টর গ্রিমসবি রয়লট অফ স্টোকমোরন। আচ্ছা, তাই নাকি ডক্টর? প্লিজ টেক এ সিট। আমি এখানে বুঝতে আসিনি, আমার সৎ মেয়ে এখানে এসেছিল। আমি তার পিছু নিয়েই এখানে পৌঁছেছি। সে আপনাদের কি বলেছে আমার ব্যাপারে? কি বলেছে? হোমস অতীব শান্তভাবে ভদ্রতার সুরে বলল, বছরের এই সময়টা আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা। সে আপনাদের কি বলেছে সেইটা বলুন। বুড়ো লোকটা রাগে প্রায় চিৎকার করে উঠল। এবার আমার সঙ্গী একটুও বিচলিত না হয়ে বলল, তবে আমি শুনেছি এবছর ক্রকাস ফুলগুলো বেশ ভালোই ফুটবে। বয়স্ক নতুন আগন্তুক এবারে এক পা এগিয়ে এসে তার হান্টিং ক্রপটা নাড়াতে নাড়াতে বলল, আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই না? আমি সব জানি, স্কাউন্ড্রেল। আপনার কথা আমি আগেও শুনেছি। আপনি সেই হোমস যে সব কিছুতে নাক গলায়। আমার বন্ধু শুধু মুচকি হাসল। শার্লক হোমস, সেই সব জানতা লোকটা, স্কটল্যান্ড ইয়ার্ডের মাতব্বর, তাই না? তার হাসিটা আরো চড়া হয়ে উঠল। আপনার কথাবার্তা সত্যিই খুব মজা। বলছি কি, বেরোনোর সময় দরজাটা বন্ধ করে যাবেন, না হলে আবার ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকবে। আমার কথা এখনো শেষ হয়নি। আমার ব্যাপারে নাক গলানোর সাহস করবেন না। আমি জানি মিস টোনার এখানে এসেছিলেন। আমি তার পিছু নিয়েই এখানে এসেছি। আমার সঙ্গে শত্রুতা খুবই বিপজ্জনক হতে পারে। এই দেখুন। বলেই সে হঠাৎ দ্রুত এগিয়ে এসে ফায়ার প্লেসের পাশে রাখা পুকুরটা হাতে তুলে নিল। তারপর তার বিশাল বাদামি হাতের জোরে সেটাকে বাঁকিয়ে ফেলল। খেয়াল রাখবেন যেন আমার হাতের মুঠোয় না পড়েন। বলেই সে গর্জে উঠল। তারপর বাঁকানো পুকুরটা ফায়ার প্লেসের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়ে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে পড়ল। ভদ্রলোকের কীর্তি দেখে হোমস রীতিমতো হেসে উঠেছে। বলল, কে ওয়াটসন? লোকটা বেশ ভদ্র আর বন্ধুসুলভ বলেই মনে হচ্ছে, কি বলো? আমি অবশ্য ওর মতো অত বিশাল চেহারার নই, কিন্তু ও যদি আরেকটু থাকতো তাহলে বুঝিয়ে দিতে পারতাম যে আমার হাতের জোরও খুব একটা কম না। এই কথা বলতে বলতেই সে স্টিল পোকারটা তুলে নিল, আর হঠাৎ এক ঝটকায় সেটাকে আবারও সোজা করে ফেলল সে। ভাবা যায় আমাকে কিনা অফিসিয়াল ডিটেকটিভ ফোর্সের লোকেদের সঙ্গে এক করে ফেলেছে। তবে মানতেই হবে, ঘটনাটা আমাদের তদন্তে আলাদা মজাই যোগ করলো। অ্যান্ড আই এম শিওর
আমরা একটা দিশা খুঁজে পাবই। অনলি আই ফিয়ার ওই মেয়েটাকে যেন নিজের বোকামির জন্য কোনো বিপদে না পড়তে হয়। এই জানোয়ারটা যদি ওর পিছু নিয়ে থাকে তাহলে ভয়ঙ্কর কিছু ঘটলেও ঘটতে পারে। যাকগে ওয়াটসন, ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে দাও, তারপর আমি ডক্টর কমন্সে একবার ঢু মারব। আশা করছি সেখানে ডক্টর রয়লট সম্বন্ধে এমন কিছু তথ্য পাবো যা এই মামলায় আমাদের সাহায্য করবে। হোমস ফিরে আসতে আসতে প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল। তার হাতে নীলচে রঙের একটা কাগজ, তাতে তাড়াহুড়ো করে লেখা আছে কিছু নোট আর কিছু অঙ্ক। সে বলল, আমি মৃত ভদ্রমহিলার উইলটা দেখে এলাম। সেই উইলের মানে বুঝতে গিয়ে আমাকে ইনভেস্টমেন্টগুলোর মার্কেট ভ্যালু হিসাব করে দেখতে হয়েছে। তার স্ত্রীর মৃত্যুর সময় মোট আয় ছিল প্রায় 1100 পাউন্ড মতো, কিন্তু বর্তমানে অ্যাগ্রিকালচারাল ক্রপসের দাম পড়ে যাওয়ায় এখন সেই ইনভেস্টমেন্টের দাম দাঁড়িয়েছে প্রায় 750 পাউন্ডে। সুতরাং প্রত্যেক মেয়ে বিয়ে করলে পাবে 250 পাউন্ড করে। এখন বুঝতেই পারছো, যদি দুজন মেয়েই বিয়ে করে ফেলে তাহলে আমাদের ডিয়ার ডক্টরের হাতে কি থাকবে? প্রায় কিছুই না। এমনকি একজনের বিয়েও তাকে ভীষণ আর্থিক চাপে ফেলে দেবে। তাই আজ সকালের পরিশ্রম একেবারেই বৃথা যায়নি, বরং এতে পরিষ্কার বোঝা গেল মেয়েদের বিয়ে আটকানোর জন্য তার যথেষ্ট মোটিভ রয়েছে। ওয়াটসন, যখন বুড়ো জেনেই গেছে যে আমরা তার বিষয়ে অবান্তর নাক গলাচ্ছি, তখন আমাদের হাতে আর এক ফোঁটা সময় নেই। তুমি যদি তৈরি থাকো তাহলে একটা ঘোড়ার গাড়ি ডেকে আন, আমরা ওয়াটারলুর দিকে রওনা দিই। আর হ্যাঁ, তোমার পকেটে কিন্তু রিভলভারটা নিতে একদম ভুল করবে না। যে লোক আয়রন পোকারকে দুমড়ে মুচড়ে গিট পাকিয়ে দিতে পারে, তার সঙ্গে কথা বলার সময় পকেটে একটা ফায়ার আর্ম রাখা কিন্তু বেশ কাজের যুক্তি। আর একটা টুথব্রাশও নিও। আর কিছু লাগবে বলে আমার মনে হয় না, এই দুটোই যথেষ্ট। ওয়াটারলু স্টেশনে পৌঁছে ভাগ্যটা ভালোই বলতে হবে। লেদারহেড যাওয়ার একটি ট্রেন ঠিক সময় পেয়ে গেলাম। সেখানে নেমে স্টেশন লাগোয়া সরাইখানা থেকে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে আমরা সুরেইর সুন্দর নির্জন পথ ধরে 4-5 মাইল এগোতে লাগলাম। দিনটা অপূর্ব ছিল। আকাশে ঝলমলে রোদ, তার ফাঁকে ফাঁকে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। গাছপালা আর রাস্তার ধারের ঝোপগুলোতে সত্য কচি সবুজ পাতার আভাস ফুটে উঠতে শুরু করেছে। চারপাশের বাতাস ভরে আছে ভেজা মাটির মিষ্টি গন্ধে। অন্তত আমার কাছে প্রকৃতির এই কোমল বসন্ত বার্তার সঙ্গে আমাদের এই অশুভ অভিযানের একটা অদ্ভুত বৈপরীত্য অনুভূত হচ্ছিল। আমার সঙ্গী গাড়ির সামনের আসনে চুপচাপ বসেছিল, 2 হাত বুকের উপর গুটিয়ে রাখা, টুপিটা চোখের উপর নামানো আর থুতনি বুকের কাছে নুয়ে আছে, যেন কোনো গভীর চিন্তায় পুরোপুরি ডুবে আছে সে। হঠাৎই সে চমকে উঠে আমার কাঁধে হাত ঠুকল, তারপর মাঠের উপরে আঙুল তুলে বলল, ওয়াটসন, ওই দিকে দেখো। একটা বিশাল গাছে ঘেরা পার্ক ধীরে ধীরে ঢালু হয়ে উপরে উঠেছে, আর সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে সেটা ঘন জঙ্গলের মতো হয়ে উঠেছে। সেই ঘন ডালের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল একটা প্রাচীন অট্টালিকার ধূসর রঙের চূড়া আর একটা উঁচু ছাদ। হোমস জিজ্ঞেস করলো, আচ্ছা, ওটাই কি স্টোক মোরান? ইয়েস স্যার, ওটাই ডক্টর গ্রিমসবাই রয়লটের বাড়ি। গাড়োয়ান উত্তর দিল। হোমস বাড়িটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ওখানে তো মেরামতির কাজ চলছে, আমাদের ঠিক সেখানেই যেতে হবে। গাড়োয়ান বাদিকে দূরে ছড়িয়ে থাকা কয়েকটা বাড়ির ছাদের দিকে আঙুল তুলে বলল, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে স্যার, তবে বাড়িটায় যেতে চাইলে একটা ছোট কাঠের বেড়ার টোপকে মাঠের ভেতরের পায়ে হাঁটা পথ ধরেই আপনাকে যেতে হবে। ওটাই কাছের রাস্তা হবে। ওই দেখুন,
যেখানে ভদ্র মহিলাকে হাঁটতে দেখা যাচ্ছে? ওই ভদ্রমহিলা মিস স্টোনার না? হ্যাঁ, আমারও মনে হয় তোমার কথা মতো যাওয়াই ঠিক হবে। চলো ওয়াটসন। আচ্ছা, তোমাকে যেন কত দেব? চোখের উপর হাত রেখে দূরে তাকাতে তাকাতে বলল হোমস। আমি বললাম, হ্যাঁ, আমারও মনে হয় তোমার কথা মতো যাওয়াই ভালো। আমরা গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিলাম। তারপর ঘোড়ার গাড়িটা ঝনঝন শব্দে আবারও লেদার হেডের পথে ফিরে গেল। কাঠের বেড়াটা টপকাতে টপকাতে হোমস বলল, নিজেদের ওই লোকটার সামনে আর্কিটেক্ট সাজানোর দরকার ছিল, না হলে যে ও কত রকমের গল্প বানাতো সেটা তুমি ভাবতে পারছো ওয়াটসন? গুড আফটারনুন মিস স্টোনার। দেখতেই পাচ্ছেন আমরা কথা রেখেছি। সকালে যিনি আমাদের কাছে এসেছিলেন সেই তরুণী দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার মুখ ভরা আনন্দ যেন সব কিছুই বয়ান করছিল। আমি আমি যে কত আগ্রহ নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। ওয়ার্মলি আমাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে তিনি বলে উঠলেন, সব কিছু খুব ভালোভাবেই হয়েছে। ডক্টর রয়লট শহরে গেছেন, আর সন্ধ্যের আগে তার ফেরার সম্ভাবনা খুবই কম। আপনাকে জানানো ভালো যে ডাক্তার সাহেবের সঙ্গে আমাদের আলাপ হওয়ার সৌভাগ্য ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ঈষৎ হাসি নিয়ে বলল হোমস। তারপর সংক্ষেপে ঘটে যাওয়া সব কিছু তাকে বুঝিয়ে দিল। কথাগুলো শুনতে শুনতে মিস স্টোনারের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে। আতঙ্কিত গলায় তিনি বলে উঠলেন, হে ঈশ্বর, তাহলে উনি আমার পিছু নিয়েছিলেন। তাই তো মনে হচ্ছে। লোকটা এতটাই ধূর্ত যে কতক্ষণ তার হাত থেকে আমি নিরাপদ তা বুঝতেই পারি না। উনি ফিরে এসে কি বলবেন কে জানে। আপনি নিশ্চিন্তে থাকুন মিস স্টোনার। এখন বরং ডাক্তারবাবুকেই একটু সতর্ক থাকতে হবে, কারণ তার পিছু এখন এমন একজন নিয়েছে যে তার থেকেও বেশি ধূর্ত। যাই হোক, আজ রাতে আপনি নিজের ঘর ভেতর থেকে বন্ধ করে রাখবেন। কোনো কারণে উনি যদি ভায়োলেন্ট হয়ে যান তাহলে আমরা আপনাকে হ্যারোতে আপনার মাসির বাড়িতে রেখে আসব। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ওয়েস্ট। চলুন আমাদের সেই ঘরগুলোতে নিয়ে চলুন। আমাকে পরীক্ষা করে কিছু জিনিস দেখতে হবে। বাড়িটা ধূসর পাথর দিয়ে তৈরি, যার গায়ে শ্যাওলার দাগ জমে আছে। মাঝখানের অংশটা উঁচু, তার দুই পাশে বাঁক নিয়ে দুটো উইং বেরিয়ে এসেছে, যেন একটা সুবিশাল কাঁকড়ার দ্বারা। একপাশের উইংসের জানালাগুলো ভাঙা, কাঠের তক্তা পুঁতে বন্ধ করে দেওয়া হয়েছে। ছাদের একটা অংশ ধসে পড়েছে। পুরো জায়গাটাই যেন একটা ধ্বংসস্তূপের ছবি। মাঝের অংশটারও অবস্থা খুব একটা ভালো নয়, তবে ডান দিকের অংশটা তুলনামূলকভাবে নতুন। জানালার পর্দার চিমনি থেকে পাক খেতে খেতে উঠতে থাকা ওই নীলচে ধোঁয়া দেখে বোঝা যাচ্ছিল পরিবারের লোকজন সেইখানেই থাকে। বাড়ির একদিকের দেওয়ালের গায়ে বাঁশের মাচা বাঁধা হয়েছে, আর পাথরের দেওয়ালও কিছুটা ভাঙা। তবে আমরা যখন সেখানে পৌঁছলাম তখন কোনো শ্রমিকের দেখা মিলল না। হোমস ধীরে ধীরে অগোছালো ঘাসে ঢাকা লনের উপর হাঁটতে থাকলো, আর গভীর মনোযোগ দিয়ে জানালাগুলোর বাইরের দিক পরীক্ষা করতে লাগলো। সে বলল, আমার মনে হচ্ছে এই ঘরটাই ছিল আপনার পুরনো শোবার ঘর, কি তাই তো? আর মাঝের ঘরটা আপনার বোনের, আর মূল বাড়ির সব থেকে কাছের যে ঘরটা সেটা ডক্টর রয়লটের। অ্যাম আই রাইট? একদমই তাই। তবে এখন আমি মাঝের ঘরটাতেই ঘুমাই। মানে মেরামতির কাজ চলার জন্য আপনাকে ঘর বদলাতে হয়েছে, তাই তো? তবে একটা কথা, এই দিকের দেওয়ালগুলো দেখে মেরামতির খুব একটা দরকার আছে বলে তো আমার মনে হচ্ছে না। আসলে দরকারই ছিল না। আমার বিশ্বাস আমাকে নিজের ঘর থেকে সরানোর জন্য এটা একটা অজুহাত। ভেরি ইন্টারেস্টিং। আর এই সরু অংশটার অন্য পাশ দিয়ে নিশ্চয়ই করিডোর গেছে, যেখান থেকে 3টে ঘরেই ঢোকা যায়, তাই তো? সেখানে নিশ্চয়ই আপনার বেডরুমের জানলাটাও রয়েছে। আছে, তবে খুব ছোট, এতটাই সরু যে কোনো মানুষ ওদিক থেকে ঢুকতে পারবে না। তাহলে আপনি বলতে চাইছেন যে সেই রাতে যখন আপনারা দুজনেই ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করেছিলেন,
ওই দিক থেকে কারুর ঘরে ঢোকার উপায় ছিল না, রাইট? আচ্ছা, আপনি একটা কাজ করবেন, একটু কষ্ট করে আপনার ঘরে গিয়ে জানলার পাল্লাগুলো বন্ধ করে দেবেন। মিস টোনার তাই করলেন। তারপর হোমস খোলা জানালার বাইরে দাঁড়িয়ে খুব মন দিয়ে সব কিছু পরীক্ষা করল। এরপর সে নানাভাবে চেষ্টা করলো জানলার পাল্লাটা খুলতে, কিন্তু কিছুতেই সফল হলো না। এমনকি কোথাও এতটুকু ফাঁকও নেই যেখানে ছুরি ঢুকিয়ে ভিতরের আটকানো বাঁট তোলা যেতে পারে। তারপর আতশ কাজ বের করে সে কবজাগুলো পরীক্ষা করল। সেগুলো মজবুত লোহার তৈরি আর পাথরের দেওয়ালের সঙ্গে এমনভাবে গাঁথা যে নাড়ানোর উপায়টুকু নেই। এরপর হোমস গালে হাত দিয়ে বলল, আরও ভাবতে হচ্ছে ওয়াটসন। আমার থিওরিটা এবার বেশ জটিল লাগছে। একবার ওই জানলার পাল্লা বন্ধ থাকলে কেউ কোনো উপায়েই ওই দিক দিয়ে ঢুকতে পারবে না। যাই হোক, হয়তো ঘরের ভেতরে প্রবেশ করলে রহস্যের ওপর একটু আলোকপাত হবে। একটা ছোট্ট পাশের দরজা দিয়ে আমরা ঢুকে পড়লাম। সাদা রং করা সরু করিডোর। সেখান থেকেই 3টে শোবার ঘরের দরজা খুলেছে। হোমস তৃতীয় ঘরটা দেখতে চাইল না, তাই আমরা সোজা চলে গেলাম দ্বিতীয় ঘরে, যেখানে এখন মিস টোনার থাকেন, কিংবা বলা ভালো যেখানে তার বোনের রহস্য মৃত্যু হয়েছিল। ঘরটা ছোট হলেও বেশ আরামদায়ক। পুরনো গ্রামের বাড়ির মতো নিচু ছাদ আর বড়সড় খোলা ফায়ারপ্লেস। এক কোণে বাদামি রঙের কাঠের ড্রয়ারওয়ালা আলমারি, অন্য কোণে সাদা চাদর পাতা সরু একটা খাট রয়েছে। জানলার বাদিকে একটা ড্রেসিং টেবিল, এছাড়া বেতে 2টো চেয়ার। ঘরের ঠিক মাঝখানটায় একটা চৌকো কার্পেট পাতা। মেঝের কাঠের তক্তা আর দেওয়ালের প্যানেলগুলো পুরনো ওক কাঠের তৈরি। পোকার খাওয়ার জায়গায় জায়গায় ক্ষয়ে গিয়েছে। এতটাই পুরনো আর বিবর্ণ যেন দেখে মনে হবে বাড়ি তৈরির সময় থেকে এগুলো এখানেই রয়েছে। হোমস একটা চেয়ার টেনে কোনায় বসে পড়ল। তারপর চুপচাপ চোখ বুলিয়ে যেতে লাগলো পুরো ঘরের উপর, যেন কোনো ছোটোখাটো জিনিসও তার নজর এড়াচ্ছে না। হঠাৎ বিছানার পাশে ঝুলতে থাকা মোটা ঘণ্টার দড়িটার দিকে আঙুল তুলে সে বলল, আচ্ছা মিস টোনার, এটা তো একটা কলিং রোপ বেল। এর ঘন্টাটা কোথায় বাজে? দড়িটার ঝালরটা প্রায় বালিশের উপর গিয়ে পড়েছে। মিস টোনার বললেন, গৃহপরিচারিকার ঘরে। কিন্তু বাকি দড়িগুলোর তুলনায় এই দড়িটা তো বেশ নতুন বলে মনে হচ্ছে। হ্যাঁ, বছর 2 আগে লাগানো হয়েছে। ও, তাহলে হয়তো আপনার বোন এটা লাগাতে বলেছিলেন। না, কখনো তাকে এটা ব্যবহার করতে দেখিনি। যা দরকার হতো আমরা সাধারণত নিজেরাই গিয়ে নিতাম। আই সি। সত্যি বলতে কি, এত সুন্দর একটা ঘন্টার দড়ি এখানে লাগানোর কোনো দরকারই ছিল না। আচ্ছা, আমাকে কয়েকটা মিনিট সময় দিন, এই মেঝেটা একটু ভালো করে পরীক্ষা করে নিই। এই বলে হোমস উপর হয়ে মেঝেতে শুয়ে পড়ল। হাতে আতশ কাজ নিয়ে সে দ্রুত এদিক ওদিক হামাগুড়ি দিচ্ছে। কাঠের তক্তাগুলোর ফাঁক ফোকর খুব খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো সে। তারপর একইভাবে দেওয়ালের কাঠের প্যানেলগুলোও খতিয়ে দেখল। এরপর সে উঠে বিছানার কাছে গিয়ে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল, কখনো বিছানার দিকে, কখনো বা দেওয়ালের উপর চোখ বুলিয়ে নিচ্ছে। শেষে ঘণ্টার দড়িটা কি মনে হতেই সজোরে একটা টান দিল। টান দিয়েই বলে উঠল, আরে, এটা তো ডামি। মানে ঘন্টা বাজবে না? অবাক হয়ে জিজ্ঞেস করলেন মিস টোনার। ঘন্টাটা বাজবে কি করে? এটা তো কোনো তারের সঙ্গেই যুক্ত না। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওই যে দেখুন, ওই ছোট্ট ভেন্টিলেটরটা, দড়িটা গিয়ে আটকানো হয়েছে ওই ভেন্টিলেটরের নিচের হুকে। কি অদ্ভুত, আমি তো আগে কখনো খেয়ালই করিনি। ভেরি স্ট্রেঞ্জ। এই ঘরটার মধ্যে এরকম একটা দুটো ভীষণ অস্বাভাবিক ব্যাপার রয়েছে। যেমন ধরুন, আপনি কি খেয়াল করেছেন এই ঘরের ভেন্টিলেটরটা বাইরের দিকের বদলে অন্য একটা ঘরের সঙ্গে যুক্ত করা? কোনো রাজমিস্ত্রি কত বড় বোকা হলে এমন কাজটা করে? সে তো একই পরিশ্রমে বাইরের খোলা বাতাসের দিকেও ভেন্টিলেটরটা করতে পারত। এই ভেন্টিলেটর দিয়ে তো বাইরের হাওয়াটাই ভিতরে আসছে না। তাহলে এটা তৈরি করার মানেটা কি? ওটাও বেশ নতুন। আচ্ছা মিস টোনার,
এই ঘন্টার দড়িটা লাগানোর সময় কি এই ভেন্টিলেটরটা তৈরি করা হয়েছিল? হ্যাঁ, ওই সময় বাড়িতে ছোটোখাটো বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। হোমস মৃদু হেসে বলল, বদলগুলো কিন্তু ভীষণ মজার। একটা ডামি ঘন্টার দড়ি আর এমন একটা ভেন্টিলেটর যেটা দিয়ে কোনো হাওয়াই ঢোকে না। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা মিস টোনার, এবার আপনার যদি পারমিশন থাকে তাহলে ডক্টর রয়লটের ঘরটা একটু দেখে নিতে চাই। ডক্টর গ্রিন্সবি রয়লটের ঘরটা তার সৎমের ঘরের চেয়ে বড় হলেও সাজসজ্জা খুবই সাধারণ ছিল। একটা ক্যাম্পখাট, কাঠের ছোট্ট তাক ভর্তি বই, বেশিরভাগই প্রযুক্তি বা চিকিৎসাবিদ্যার ধরনের। খাটের পাশে একটা আরাম কেদারা, দেওয়ালের ধারে সাধারণ কাঠের চেয়ার, একটা গোল টেবিল আর বিশাল লোহার সিন্দুক। এই কয়েকটা জিনিসই ছিল ঘরের প্রধান বিষয়বস্তু। হোমস ধীরে ধীরে ঘরের চারপাশে হাঁটতে লাগলো আর প্রতিটা জিনিস গভীর আগ্রহ নিয়ে পরীক্ষা করতে লাগলো সে। হঠাৎ সিন্দুকটার গায়ে টোকা মেরে জিজ্ঞেস করলো, আচ্ছা, এর মধ্যে কি রাখা আছে? আমার সৎ বাবার ব্যবসার কাগজপত্র। ও, তাহলে আপনি এর ভেতরটা দেখেছেন, তাই তো? একবার দেখেছিলাম, অনেক বছর আগে। মনে আছে কাগজপত্রে ভর্তি ছিল। আচ্ছা, তাহলে এর মধ্যে কোনো বেড়াল টেড়াল নেই নিশ্চয়ই? না তো, কি অদ্ভুত কথা বলছেন। অদ্ভুত হবে কেন, এই দেখুন। বলেই হোমস সিন্দুকের উপর রাখা ছোট্ট দুধ ভরা পিরিচটা তুলে ধরল। মিস টোনার বললেন, না, আমরা তো কোনো বিড়াল পুষি না, তবে একটা চিতা আর একটা বানর আছে। আহা, হ্যাঁ ঠিকই তো। যাই হোক, চিতাও তো এক রকমের বড় বেড়াল। যদিও তার পেট কি এইটুকু দুধে ভরবে? তবু আমি একটা বিষয় একটু নিশ্চিত হতে চাই। এই কথা বলে সে কাঠের চেয়ারটার সামনে বসে পড়ল এবং খুব মন দিয়ে চেয়ারের আসনটা পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে আতস কাজটা পকেটে রাখতে রাখতে বলল, থ্যাংক ইউ সো মাচ মিস টোনার। নাও দ্য ম্যাটার ইজ কোয়াইট ক্লিয়ার টু মি। এক মিনিট। হঠাৎই তার চোখে একটা জিনিস নজরে এলো। আহা, এটা তো বেশ মজার জিনিস। খাটের এক কোণায় ঝোলানো ছিল একটা ছোট্ট কুকুরের চাবুক, তবে চাবুকটা এমনভাবে পাকিয়ে বাঁধা ছিল যে তার মাথায় দড়ির মতো একটা ফাঁস তৈরি হয়েছে। হোমস জিজ্ঞেস করলো, এটা দেখে কি বুঝছো ওয়াটসন? সাধারণ চাবুকই তো মনে হচ্ছে, তবে এটা এভাবে বাঁধা কেন সেটা বুঝতে পারছি না। প্রত্যুত্তরে হোমস ধীরে ধীরে বলল, দিস ইজ নাথিং নর্মাল মাই ডিয়ার ওয়াটসন। আহ, ভয়ঙ্কর হয়ে উঠেছে এই পৃথিবী। আর যখন কোনো বুদ্ধিমান মানুষ মস্তিষ্ককে অপরাধের কাজে লাগায়, তখন তার চেয়ে বিপজ্জনক আর কিচ্ছু হয় না। যাই হোক মিস টোনার, আমার এখানে যা যা দেখার সবই দেখা হয়ে গেছে। এবার যদি আপনি অনুমতি দেন, আমরা একটু লনে হাঁটতে চাই। তদন্ত শেষ করে ঘর থেকে বেরিয়ে আসবার পর আমি কখনো হোমসের মুখ এতটা কঠিন কিংবা চোখগুলো এতটা অন্ধকারাচ্ছন্ন কখনো দেখিনি। আমরা কয়েকবার লনের এদিক ওদিক হাঁটলাম, কিন্তু আমি বা মিস টোনার কেউই তার চিন্তার মধ্যে বাধা দিতে সাহস পেলাম না। অবশেষে গভীর ভাবনা থেকে বেরিয়ে এসে হোমস বলল, মিস টোনার, শুনুন, এখন থেকে আমার প্রত্যেকটি কথা আপনাকে হুবহু মেনে চলতে হবে। আমি অবশ্যই তাই করব। মিস টোনার, দ্য ম্যাটার ইজ কোয়াইট সিরিয়াস। এখানে কিন্তু সামান্য দ্বিধারও কোনো জায়গা নেই। আপনার জীবন মরণ নির্ভর করছে আপনি আমার কথা শুনে চলছেন কি না তার ওপর। বিশ্বাস করুন, আমি পুরোপুরি আপনাদের ওপর ভরসা করছি। প্রথমত, আমি আর আমার বন্ধু আজকের রাতটা আপনার ঘরেই কাটাবো। শুনে আমি আর মিস টোনার দুজনেই বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর হোমস শান্ত গলায় বলল, অবাক হয়ে লাভ নেই, ওটাই করতে হবে। ব্যাপারটা আপনাকে পরে বুঝিয়ে বলছি। ওই যে দূরে একটা সরাইখানা দেখা যাচ্ছে, ওটাই কি গ্রামের হোটেল? হ্যাঁ, ওটাই ক্রাউন। ভেরি গুড। আচ্ছা, ওখান থেকে আপনার ঘরের জানলাগুলো দেখা যায় তো? হ্যাঁ, দেখা যায়। এবার আমার কথা খুব মন দিয়ে শুনুন। আপনার সৎ বাবা বাড়ি ফিরে এলে মাথা ব্যথার অজুহাতে নিজের ঘরেই থাকবেন।
তার সঙ্গে কোনো রকম কথা বলবেন না, এমন একটা ভাব করবেন যে আপনি মাথা ব্যথায় বেরোতেই পারছেন না। তারপর যখন শুনবেন উনি রাতের জন্য নিজের ঘরে চলে গেছেন, তখন আপনি জানলার পাল্লাটা খুলে দেবেন, আটকানোর হুকটা সরিয়ে রাখবেন, আর আপনার জানলার ধারে একটা বাতি জ্বালিয়ে রাখবেন। সেটাই হবে আমাদের সিগন্যাল। তারপর চুপচাপ আপনার আজকের মতো দরকারি জিনিসপত্র নিয়ে আপনার পুরনো ঘরে আজকের রাতটা আপনি কাটাবেন। আমার দৃঢ় বিশ্বাস মেরামতির কাজ চললেও এক রাতের জন্য সেখানে থাকতে আপনার খুব একটা অসুবিধা হবে না। না না, একেবারেই অসুবিধা হবে না। আর বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। কিন্তু আপনারা কি করবেন? আমরা আপনার ঘরেই রাতটা কাটাবো, আর সেই অদ্ভুত শীষের আওয়াজের আসল উৎসটা আজকেই আমরা খুঁজে বার করব, যেটা আপনাকে এতদিন ধরে আতঙ্কিত করে তুলেছে। মিস টোনার ধীরে ধীরে হোমসের হাতের উপর হাত রেখে বললেন, মিস্টার হোমস, আমার মনে হচ্ছে আপনি ইতিমধ্যেই সব বুঝে গেছেন। হোমস শান্তভাবে বলল, হ্যাঁ, বলতে পারেন কিছুটা বুঝেছি, আর বাকিটা আজ রাতের ওপর নির্ভর করছে। তাহলে দয়া করে বলুন না, আমার বোনের মৃত্যুর কারণ কি ছিল? মিস টোনার, নিশ্চিত প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কিছুই বলতে চাই না। অন্তত এইটুকু বলুন, আমার ধারণাটা কি ঠিক? ও কি হঠাৎ কোনো ভয়ঙ্কর আতঙ্কে মারা গিয়েছিল? না, আমার কিন্তু তা মনে হয় না। আমার ধারণা এর পেছনে আরও কঠিন মজবুত কোনো কারণ ছিল। তবে এখানে দাঁড়িয়ে আর এক মুহূর্ত কথা বলা সম্ভব নয় মিস টোনার। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ডক্টর রয়লট ফিরে আসার সময় কিন্তু হয়ে গিয়েছে, রাইট? আর উনি যদি একবার আমাদের দেখে ফেলেন, এত কষ্ট করে আসাটাই বৃথা হবে। গুড বাই, আর সাহস রাখুন। আমি যা যা বলেছি অক্ষরে অক্ষরে যদি পালন করেন, তাহলে নিশ্চিত থাকুন খুব শীঘ্রই আপনার উপর ঘনিয়ে থাকা বিপদ থেকে আমরা আপনাকে মুক্ত করতে পারব। ক্রাউন ইনে একটা শোবার ঘর আর বসবার ঘর ভাড়া নিতে আমাদের কোনো অসুবিধেই হলো না। ঘরগুলো ছিল উপরতলায়, আর সেখানকার জানলা থেকে স্টোক মোরানের বাড়ির প্রবেশদ্বার আর বসবাস করা অংশটা স্পষ্টতই দেখা যাচ্ছিল। সন্ধ্যে নামার একটু পরেই আমরা দেখলাম ডক্টর গ্রিমসবি রয়লট ঘোড়ার গাড়িতে করে ফিরছেন। তার বিশাল দেহটা গাড়ি চালক ছোট্ট ছেলেটার পাশে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। ভারী লোহার ফটক খুলতে ছেলেটার একটু দেরি হতেই আমরা ডক্টরের কর্কশ গর্জন শুনতে পেলাম। এমনকি রাগে তিনি মুঠো পাকিয়ে ছেলেটার দিকে হাতও নাড়াচ্ছিলেন। গাড়িটা ভিতরে ঢুকে গেল, আর কয়েক মিনিট পরেই গাছের ফাঁক দিয়ে হঠাৎ একটা আলো জ্বলে উঠতে দেখা গেল। বাড়ির বসার ঘরের বাতিটা জ্বালানো হয়েছে। চারপাশ ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিল। ঠিক সেই সময় হোমস আমার দিকে তাকিয়ে বলল, কি জানো ওয়াটসন, আজ রাতে তোমাকে আমার সঙ্গে নিতে আমার সত্যি একটু দ্বিধা বোধ হচ্ছে। ব্যাপারটার মধ্যে কিন্তু বিপদের যথেষ্ট সম্ভাবনা আছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি কি তোমার কোনো কাজে লাগতে পারি? সে আর বলতে, তোমার উপস্থিতি আজ রাতে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে আমি অবশ্যই তোমার সঙ্গে যাব। ওয়াটসন, ওয়াটসন, তুমি সত্যি, থ্যাংক ইউ। আমি একটু থেমে বললাম, তুমি বিপদের কথা বলছো, তার মানে ওই ঘরগুলোতে তুমি এমন কিছু দেখেছো যেটা আমার চোখে পড়েনি? হোমস মাথা নেড়ে বলল, নতুন তো আমি কিছুই দেখিনি, তবে হয়তো তোমার থেকে একটু বেশি বুঝতে পেরেছি। আমার বিশ্বাস তুমি যা দেখেছো আমি ঠিক তাই দেখেছি। আমি তো বিশেষ কিছুই খেয়াল করিনি, শুধু ওই ঘন্টার দড়িটা ছাড়া। তবে ওটারই বা আসল উদ্দেশ্য কি হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারছি না। কেন, ওই ভেন্টিলেটরটা, সেটাও তো তুমি দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম, তবে দুটো ঘরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র থাকা খুব কি অস্বাভাবিক? মানে এমনিতেও ওটা এতটাই ছোট যে একটা ইঁদুরকেও কষ্ট করে ঢুকতে হবে। হোমস আমার কথা শুনে ঈষৎ হাসল। বললে হয়তো বিশ্বাস করবে না, স্টোক মোরানে আসার আগেই আমি জানতাম যে আমরা এমন একটা ভেন্টিলেটর খুঁজে পাবো। কি বলছো হোমস?
হ্যাঁ, ঠিকই বলছি ওয়াটসন, এর মধ্যে কিন্তু বিন্দুমাত্র রসিকতা নেই। কেন, তোমার তো মনেই থাকার কথা, মিস টোনার বলেছিলেন তার বোন মাঝরাতে ডক্টর রয়লটে সিগারের গন্ধ পেতে। তখনই আমার মাথায় আসে যে দুই ঘরের মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে, আর সেটা খুব ছোট হওয়াটাই স্বাভাবিক। না হলে করোনারের তদন্তে সেটা নিশ্চয়ই নজরে পড়ত। তাই আমি অনুমান করেছিলাম যে একটা ভেন্টিলেটর নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, তবে তাতে ক্ষতির কি আছে? আমি জিজ্ঞেস করলাম। হোমস ধীরে ধীরে বলল, ওয়েল, টু বি কোয়াইট অনেস্ট, ক্ষতি আছে কি না আছে আমিও জানি না, তবে ঘটনাগুলোর সময়টা কিন্তু অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। একটা ভেন্টিলেটর বানানো হলো, একটা দড়ি ঝোলানো হলো, তারপর সেই বিছানায় শোয়া এক তরুণীর মৃত্যু হলো। ব্যাপারটা কি তোমার চোখে পড়ছে না? না, এখনো পর্যন্ত তো আমি কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছি না। ভালো করে মনে করো তো, বিছানাটা সম্পর্কে কোনো অস্বাভাবিক ব্যাপার তোমার নজরে পড়েছিল? কই, না তো। বিছানাটা মেঝের সঙ্গে আটকানো ছিল ওয়াটসন। এর আগে কখনো তোমার জীবদ্দশায় বিছানাকে মেঝের সঙ্গে আটকে রাখতে দেখেছো? না, ঠিক মনে পড়ছে না। ভালো করে মনে করার চেষ্টা করো ওয়াটসন। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? জুলিয়া নিজের ইচ্ছা মতো বিছানাটাকে সরাতে পারতেন না। ওই বিছানা সবসময় একই জায়গায় থাকতো, ঠিক ভেন্টিলেটর আর ওই দড়িটার নিচে। যদি ওটাকে দড়ি বলাই ভালো, কারণ ওটা যে আসলে ঘন্টা বানানোর জন্য তৈরি হয়নি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, হোমস, এবার যেন একটু একটু বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। আমরা ঠিক সময় পৌঁছেছি, না হলে হয়তো ভয়ঙ্কর কোনো সূক্ষ্ম হত্যাকাণ্ড ঘটে যেত। খুবই সূক্ষ্ম আর যথেষ্ট ভয়ঙ্কর। তুমি দেখবে ওয়াটসন, যখন একজন ডাক্তার অপরাধের পথে নামে তখন সে সব থেকে বিপজ্জনক অপরাধীতে পরিণত হয়। তার হাতে থাকে সাহস আর থাকে জ্ঞান। পার্মার অ্যান্ড প্রিচার্স এই পেশার সেরা বলে গণ্য হতো, কিন্তু এই লোকটা দেখছি আরও গভীর খেলায় নেমেছে। তবে এটা আমার বিশ্বাস ওয়াটসন, আমরা তার চেয়েও গভীরে আঘাত করতে পারব। যদিও রাত শেষ হওয়ার আগেই আমাদের সামনে আরও অনেক বিভীষিকা অপেক্ষা করছে। তাই অন্তত কয়েক ঘন্টার জন্য চলো শান্তিতে পাইপে টান দিই, আর মনটাকে একটু অন্য দিকে ঘোরানো যাক। রাত প্রায় 9টা নাগাদ গাছের ফাঁক দিয়ে দেখতে পাওয়া আলোটা নিভে গেল। ম্যানার হাউসের দিকটা সম্পূর্ণ অন্ধকারে ডুবে গিয়েছে। ধীরে ধীরে আরও 2 ঘন্টা কেটে গেল। তারপর হঠাৎ ঘড়িতে 11টা বাজার সঙ্গে সঙ্গে আমার সামনে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। এক লাফে উঠে দাঁড়িয়ে বলল হোমস, ওয়াটসন, ওই তো আমাদের সিগন্যাল। মাঝের জানলা দিয়ে আলোটা আসছে, চলো। বেরিয়ে যাওয়ার আগে সে সরাইখানার মালিকের সঙ্গে কয়েকটা কথা বলল। জানালো যে আমরা পরিচিত কারোর বাড়িতে রাতের বেলা দেখা করতে যাচ্ছি, আর হয়তো সেখানেই রাত কাটাতে হতে পারে। এক মুহূর্ত পরেই আমরা অন্ধকার রাস্তায় হাঁটছিলাম। ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছিল। দূরে অন্ধকারের মধ্যে একটা হলদে আলো টিম টিম করে জ্বলছে, যেন আমাদের এই ভয়ঙ্কর অভিযানের পথ দেখিয়ে নিয়ে চলেছে সেটা। বাড়ি চত্বরে ঢুকতে বিশেষ একটা অসুবিধে হলো না। পুরনো পার্কের দেওয়ালে নানান জায়গা ভেঙে পড়েছে। গাছপালার ফাঁক দিয়ে সাবধানে এগিয়ে আমরা লনে এসে পৌঁছালাম। তারপর সেটি পেরিয়ে জানালা দিয়ে ঢোকার ঠিক আগের মুহূর্তে হঠাৎ লরেল গাছের ঝোপের ভিতর থেকে একটা ভয়ঙ্কর বিকৃত দেহী শিশুর মতো কিছু একটা বেরিয়ে পড়ল। ওটা মাটির উপর পড়ে হাত পা মোচড়াতে লাগলো। তারপর আচমকা লনের উপর দিয়ে দৌড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল সেটা। আমি ফিসফিস করে বললাম, হে ভগবান, ওটা দেখলে?
মুহূর্তের জন্য হোমসও এমনই চমকে উঠেছিল যে উত্তেজনায় তার হাতটা আমার কবজিটাকে এমন শক্ত করে চেপে ধরল যেন লোহার বাঁধন। তারপর হঠাৎ সে আস্তে করে হেসে আমার কানের কাছে মুখ এনে বলল, বেশ মজার সংসার, তাই না? ওটা বাবুন, ওয়াটসন। ডক্টর রয়লটের সেই অদ্ভুত পোষা প্রাণীগুলোর কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম একেবারে। একটা চিতাও তো ছিল, কে জানে, হয়তো যে কোনো মুহূর্তে সেটা আমাদের ঘাড়ের উপর এসে পড়তে পারে। সত্যি বলতে কি, হোমসকে অনুসরণ করে জুতো খুলে যখন নিঃশব্দে শোবার ঘরের ভিতরে ঢুকলাম, তখনই যেন একটু স্বস্তি পেলাম। হোমস শব্দ না করে জানালার পাল্লা বন্ধ করল, বাতিটা টেবিলের উপর সরিয়ে রাখলো, তারপর চারিদিক চোখ বুলিয়ে নিল একবার। সত্যি বলতে দিনের বেলায় ঘরটার যেমন দেখেছিলাম এখনো ঠিক তেমনটাই আছে। এরপর সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো, হাতটা চোঙের মতো করে আমার কানের কাছে মুখ এনে এত আস্তে ফিসফিস করে বলল কথাগুলো যেন বুঝবার জন্য আমাকে বেশ ভালোই প্রাণপণ চেষ্টা করতে হলো। ওয়াটসন, একটা সামান্য শব্দও কিন্তু আমাদের পরিকল্পনাটাকে নষ্ট করে দিতে পারে। আমি মাথা নেড়ে বুঝিয়ে দিলাম যে আমি শুনেছি। হোমস আবারও ফিসফিস করে বলল, আলো জ্বালানো চলবে না ওয়াটসন, আমাদের অন্ধকারের মধ্যেই বসে থাকতে হবে। ভেন্টিলেটর দিয়ে আলো দেখলে সে বুঝে যাবে। আমি আবারও মাথা নেড়ে সম্মতি জানালাম। হোমস ফিসফিস করে বলল, খবরদার ওয়াটসন, ঘুমিয়ে পড়বে না। তোমার জীবন মরণ কিন্তু এই ঘুমের ওপরই নির্ভর করতে পারে। প্রয়োজনে ব্যবহার করার জন্য রিভলভারটা হাতের কাছে রাখো। আমি বিছানার পাশে বসছি, তুমি ওই চেয়ারটাতে বসো। আমি রিভলভারটা বার করে টেবিলের কোণায় রেখে দিলাম। হোমস সঙ্গে করে একটা লম্বা সরু বেতের ছড়ি এনেছিল, সেটা সে বিছানার পাশেই রাখল। তারপর তার পাশে দিশলাইয়ের বাক্স আর ছোট্ট মোমবাতির টুকরোটা রেখে দিল। শেষে বাতিটা নিভিয়ে দিতেই ঘরটা ঘন অন্ধকারে ডুবে গেল। উফ, সেই ভয়ঙ্কর অপেক্ষার রাত আমি কোনোদিনও ভুলতে পারবো না। চারপাশে এমন নিস্তব্ধতা ছিল যে একটা নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না, অথচ আমি জানতাম আমার থেকে মাত্র কয়েক ফুট দূরে হোমস চোখ খোলা রেখে আমারই মতো করে বসে আছে চূড়ান্ত স্নায়ুর চাপ নিয়ে। জানালার পাল্লাগুলো বন্ধ থাকায় বাইরের সামান্য আলো ভিতরে ঢুকতে পারছিল না। আমরা সম্পূর্ণ অন্ধকারে নিঃশব্দে অপেক্ষা করে রইলাম। বাইরে মাঝে মধ্যে রাতে ওই পাখির ডাকগুলো ভেসে আসছিল। একবার তো ঠিক জানালার পাশ থেকে বিড়ালের মতো লম্বা একটা অদ্ভুত গোঙানির শব্দ শোনা গেল। তাতেই বেশ বুঝতে পারলাম চিতাটা সত্যিই খোলা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। দূরে কোথাও গির্জার ঘড়ির ভারী ঘণ্টার ধ্বনি ভেসে আসছিল প্রতি 15 মিনিট অন্তর। কি অসহ্য দীর্ঘ মনে হচ্ছিল সেই সময়গুলো। 12টা বাজল, তারপর 1টা, 2টো, 3টে। তবু আমরা একইভাবে চুপচাপ বসে রইলাম, অপেক্ষা করতে থাকলাম অজানা কোনো ভয়ঙ্কর ঘটনার জন্য। হঠাৎ ভেন্টিলেটরের দিক থেকে এক মুহূর্তের জন্য আলো ঝলসে উঠল। পরক্ষণেই সেটা নিভেও গেল, কিন্তু সঙ্গে সঙ্গে ঘর ভরে উঠল পোড়া তেল আর গরম ধাতুর তীব্র গন্ধে। পাশের ঘরে কেউ একটা ঢাকা লণ্ঠন চালিয়েছে। আমি খুব মৃদু একটা নড়াচড়ার শব্দ শুনলাম, তারপর আবারও সব শান্ত, তবে গন্ধটা আরো তীব্র হয়ে উঠেছে। প্রায় আধ ঘন্টা আমি কান খাড়া করে বসে রইলাম। তারপর আচমকা আরেকটা শব্দ শোনা গেল, খুবই মৃদু একটা হিসিসে একটা শব্দ, যেন কিটলির মুখ দিয়ে টানা বাষ্প বেরিয়ে আসছে।
শব্দটা কানে যেতেই হোমস বিদ্যুতের মতো বিছানা থেকে লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে দিশলাই জ্বালিয়ে সে ঘণ্টার দড়িটার উপর উন্মত্তের মতো বেতের ছড়ি দিয়ে আঘাত করতে শুরু করলো সে। হোমস চিৎকার করে উঠল, দেখতে পেয়েছো ওয়াটসন? তুমি কি দেখতে পেয়েছো? কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। হোমস আলো জ্বালানো ঠিক সেই মুহূর্তেই আমি একটা মৃদু অথচ স্পষ্ট শিশের শব্দ শুনেছিলাম। কিন্তু হঠাৎ সেই তীব্র আলো আমার ক্লান্ত চোখে এসে পড়ায় বুঝতেই পারলাম না ঠিক কি জিনিসটার উপর আমার বন্ধু এত হিংস্রভাবে আঘাত করছিল। তবে এটুকু স্পষ্ট দেখতে পেলাম, হোমসের মুখ কাগজের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। চোখে মুখে ভয়, ঘৃণা, আতঙ্ক জমে আছে তার। সে তখন আঘাত করা থামিয়ে ভেন্টিলেটরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ঠিক তখনই রাতে সেই নিস্তব্ধতা চিরে ভেসে এলো এক ভয়াবহ আর্তনাদ। জীবনে এমন বিভীষিকাময় চিৎকার আমি আর কখনো শুনিনি। শব্দটা ধীরে ধীরে আরো তীব্র হয়ে উঠল। যন্ত্রণায়, আতঙ্কে, ক্রোধে মিশে থাকা কর্কশ সেই চিৎকার যেন একসঙ্গে সব অনুভূতি মিলে তৈরি হয়েছে ওই ভয়ঙ্কর আর্তনাদটা। পরে শুনেছিলাম সেই চিৎকার নাকি গ্রামের অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছিল। এমনকি দূরের ওই পাদ্রির বাড়ির লোকজনও ঘুম থেকে উঠে পড়েছিল সেই শব্দে। আমাদের বুকের ভিতরটা যেন বরফ জমে গিয়েছে ততক্ষণে। আমি স্থির হয়ে হোমসের দিকে তাকিয়ে রইলাম, আর হোমস তাকিয়ে রইল আমার দিকে, যতক্ষণ না সেই আর্তনাদের শেষ প্রতিধ্বনিটুকু আবারও রাতের নীরবতার মধ্যে মিলিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এর মানে কি? এর মানে সবকিছু শেষ, আর হয়তো শেষ পর্যন্ত এটাই ভালো হয়েছে। তোমার পিস্তলটা নাও, আমরা এবার ডক্টর রয়লটের ঘরে ঢুকবো। বলেই গম্ভীর মুখে সে বাতিটা জ্বালালো। তারপর করিডোর ধরে এগিয়ে গেল সে। দুবার দরজায় জোরে ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। শেষে সে নিজেই দরজার হাতল ঘুরিয়ে ভিতরে ঢুকল। আমি ঠিক তার পিছনেই। আমার হাতে আমার পিস্তলটা প্রস্তুতি ছিল। ঘরের ভিতরে যে দৃশ্যটা আমাদের সামনে ফুটে উঠল তা সত্যিই বড় অদ্ভুত আর একই সঙ্গে ভয়ঙ্কর। টেবিলের উপর একটা ঢাকা লণ্ঠন রাখা, ঢাকনাটা অর্ধেকটুকু খোলা রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসা তীব্র আলো সরাসরি পড়ছে লোহার সিন্দুকটার উপর। সিন্দুকের দরজাও আধ খোলা অবস্থায় রয়েছে। টেবিলের পাশে কাঠের চেয়ারে বসে আছে স্বয়ং ডক্টর গ্রিমসবি রয়লট। গায়ে লম্বা ধূসর ড্রেসিং গাউন, নিচে খালি পা বেরিয়ে আছে, আর পায়ে লাল রঙের তুর্কি স্লিপার। তার হাঁটুর উপর পড়ে আছে সেই ছোট্ট হাতুলওয়ালা লম্বা চাবুকখানা যেটা আমরা দিনের বেলায় দেখেছিলাম। তার থুতনি উপরের দিকে তোলা, চোখ দুটো স্থির হয়ে ছাদের এক কোণের দিকে তাকিয়ে আছে এক ভয়ঙ্কর নিষ্পলক দৃষ্টিতে। কপালের চারপাশে শক্ত করে পেঁচানো একটা হলদেটে ফিতে দেখা যাচ্ছিল, যার উপর বাদামি ছোপ ছোপ দাগ। আমরা ঘরে ঢুকলেও লোকটা একটুও নড়ল না, কোনো শব্দ করল না। দ্য ব্যান্ড, দ্য স্পেকেলড ব্যান্ড, ফিসফিস করে বলল হোমস। আমি এক পা সামনে এগোলাম, আর ঠিক সেই মুহূর্তেই ডক্টর রয়লটের মাথায় সেই অদ্ভুত জিনিসটা কেমন যেন নড়ে উঠল। তার চুলের ফাঁক থেকে ধীরে ধীরে মাথা তুলল একটা ঘৃণ্য সাপ,
চ্যাপ্টা হীরের মতো মাথাটা রয়েছে, ফুলে ফেপে ওঠা গলা, বিষাক্ত চোখ দুটো চলচল করছে। হোমস চিৎকার করে উঠল, ওয়াটসন, এটা সোয়াম্প অ্যাডার, ভারতের সবথেকে ভয়ঙ্কর বিষধর সাপগুলোর মধ্যে একটা। কামড় খাওয়ার 10 সেকেন্ডের মধ্যেই লোকটার মৃত্যু ঘটেছে। সত্যি, হিংস্রতা শেষ পর্যন্ত হিংস্র মানুষের দিকেই ফিরে আসে, আর অন্যের জন্য যে ফাঁদ খোঁড়ে শেষমেশ তাকে নিজেই সেই ফাঁদে পড়তে হয়। চলো আগে ওই জানোয়ারটাকে আবার ওর গর্তে ঢুকিয়ে দিই, তারপর মিস স্টোনারকে নিরাপদে কোথাও পাঠিয়ে কাউন্টি পুলিশকে সব খবর জানাবো। কথা বলতে বলতেই হোমস মৃত লোকটার হাঁটুর ওপর থেকে চাবুকটা দ্রুত টেনে নিল। তারপর তার ফাঁসটা সাপটার গলায় আটকে এক ঝটকায় সেটাকে টেনে তুলল। সে হাতটা যত দূর সম্ভব দূরে সরিয়ে ধরে সে সাপটাকে লোহার সিন্দুকের ভিতর ছুঁড়ে ফেলে দিল। তারপর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল সিন্দুকের। আর এইভাবেই স্টোক মোরানের ডক্টর গ্রেমসভি রয়্যালটির মৃত্যুর প্রকৃত রহস্য শেষ হয়েছিল। তারপর কিভাবে আমরা আতঙ্কে কাঁপতে থাকা মিস স্টোনারকে এই দুঃসংবাদ দিয়েছিলাম, কিভাবে পরদিন সকালে ট্রেনে তাকে হ্যারোতে তার স্নেহময়ী মাসির কাছে পৌঁছে দিয়েছিলাম, কিংবা কিভাবে দীর্ঘ সরকারি তদন্তের শেষে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে বিপজ্জনক পোষা প্রাণীর সঙ্গে অসাবধানী খেলা খেলতে গিয়েই ডক্টরের মৃত্যু হয়েছে, সেই সব আর বিস্তারিত বলবার প্রয়োজন নেই। তবে এই ঘটনার শেষ কয়েকটা অজানা দিক আমাকে পরদিন ফেরার পথে নিজেই বুঝিয়ে দিয়েছিল স্বয়ং শার্লক হোমস। তোমাকে বলতে আমার কোনো বাধা নেই ওয়াটসন, আমি কিন্তু শুরুতে সম্পূর্ণ ভুল সিদ্ধান্তে পৌঁছেছিলাম, আর এটাই প্রমাণ করে অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে যুক্তি দাঁড় করানো কতটা বিপজ্জনক। ওই যাযাবর জিপসিদের উপস্থিতি আর হতভাগ্য মেয়েটার মুখে বলা ব্যান্ড শব্দটা, যেটা সম্ভবত দেশলাইয়ের আলোয় এক ঝলক দেখা জিনিসটার বর্ণনা দেওয়ার জন্যই ব্যবহার হয়েছিল, এই সব কিছু মিলিয়ে আমাকে সম্পূর্ণ ভুল পথে চালিত করেছিল। বাট আই মাস্ট সে, আমি কিন্তু খুব দ্রুতই আমার নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম, কারণ ঘর পরীক্ষা করে এটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে ঘরের ভেতরে থাকা কারুর জন্য বিপদটা জানলা বা দরজা দিয়ে আসতে পারে না। তখনই, যেমন তোমাকে আগেই বলেছি, আমার নজর গিয়ে পড়ে ভেন্টিলেটর আর বিছানার পাশে ঝুলে থাকা ঘণ্টার দড়িটার উপর। যখন বুঝলাম যে দড়িটা একটা ডামি আর বিছানাটাও মেঝের সঙ্গে আটকানো, তখনই আমার সন্দেহ হলো ওই দড়িটা আসলে কোনো কিছুর জন্য সেতুর মতো ব্যবহার করা হচ্ছে, যা ভেন্টিলেটর দিয়ে নেমে বিছানায় পৌঁছায়। সঙ্গে সঙ্গেই আমার মাথায় সাপের কথাটা আসে, আর যখন মনে পড়ল যে ডক্টর রয়্যালট ভারত থেকে নানা রকম অদ্ভুত প্রাণী এনে রাখতেন, তখন আমার এই সন্দেহটাই আরও দৃঢ় হলো। এমন এক বিষ ব্যবহারের চিন্তা যা কোনো কেমিক্যাল টেস্টে ধরা পড়বে না, ঠিক তেমনই একটা পরিকল্পনা যেটা পূর্বদেশীয় কৌশলে অভ্যস্ত কোনো বুদ্ধিমান অথচ নিষ্ঠুর মানুষের মাথাতেই আসতে পারে। আর বিষটা যে এত দ্রুত কাজ করত সেটাও তার কাছে বড় সুবিধার ছিল। খুব তীক্ষ্ণ নজরের কোনো করোনার না হলে গলায় থাকা ওই দুটো ছোট কালো দাগ, যেখান থেকে আমাদের স্পেকেলড ব্যান্ডের বিষ ঢুকেছে, সেটা কিন্তু কারো চোখেই পড়তো না। তারপর আমি ওই মেকানিক্যাল হুইসেলের কথা চিন্তা করলাম। অবশ্যই ভোর হওয়ার আগেই সাপটাকে ফিরিয়ে আনতে হতো, না হলে শিকার সেটাকে দেখে ফেলত। সম্ভবত আমরা যে দুধের পিরিচ সেদিন দেখেছিলাম, সেটা ব্যবহার করেই আমাদের প্রিয় ডাক্তার এই সাপটাকে প্রশিক্ষণ দিয়েছিল, যেন শীষ শুনলেই সে ফিরে আসে। আর কি, ঠিক সুবিধাজনক সময়ে আমাদের প্রিয় ডাক্তার রয়্যালট ভেন্টিলেটরের মধ্যে সাপটাকে ঢুকিয়ে দিতেন। তার বিশ্বাস ছিল সাপটা দড়ি বেয়ে নেমে বিছানায় পৌঁছবেই। হয়তো সেদিনই সে কামড়াবে না, হয়তো টানা 1 সপ্তাহেও শিকার বেঁচে যেতে পারত,
কিন্তু একদিন না একদিন তো সে সাপের শিকার হবেই। হোমস একটু থামল, তারপর আবারও বলে চলল, আমি কিন্তু ডক্টর রয়লটের ঘরে ঢোকার আগেই আমার সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম। তারপর যখন তার চেয়ারটা পরীক্ষা করলাম, তখন আর বুঝতে বাকি থাকলো না যে সে নিয়মিত ওটার উপর দাঁড়াতো, যা ভেন্টিলেটরে পৌঁছাতে গেলে দরকার ছিল। তারপর আর কি, সিন্ধুক, দুধের পিরিচ আর ফাঁস লাগানো চাবুক, এই 3টে জিনিস আমার বাকি সমস্ত সন্দেহকে দূর করে দিল। মিস স্টোনার যে মেটালিক সাউন্ড শুনেছিলেন, সেটা নিশ্চয়ই ছিল সাপটাকে আবার সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়ার শব্দ। এবার সমস্ত বিষয়টা যখন আমার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন আমি যে কিভাবে বিষয়টা যাচাই করলাম তা তো তুমি দেখেইছ। তোমার মতো আমিও সাপটার হিস হিস শব্দ শুনেছিলাম, আর সঙ্গে সঙ্গে আমি আলোটা জ্বালিয়ে ওটার উপর আক্রমণ করি। আর তাতেই সেটা ভেন্টিলেটর দিয়ে ফিরে গেল। হোমস মাথা নেড়ে বলল, ইয়েস মাই ডিয়ার ওয়াটসন। আর সেই সঙ্গেই ও নিজের মালিকের ওপরই ঝাঁপিয়ে পড়ল। আসলে আমার ছুরির কয়েকটা আঘাত ওর গায়ে লেগেছিল, আর তাতেই ওর হিংস্র প্রবণতা জেগে ওঠে। ফলে সামনে যাকে প্রথম দেখতে পেল তার ওপরই আক্রমণ করল। এই অর্থে তুমি কিন্তু বলতেই পারো ওয়াটসন, ডক্টর গ্রিমসবি রয়লটের মৃত্যুর জন্য শার্লক হোমসও পরোক্ষভাবে দায়ী। তবে ট্রুথ টু বি টোল্ড, সেটা আমার বিবেককে খুব একটা ব্যথিত করবে বলে আমার কিন্তু মনে হয় না। শুনছিলেন দ্য স্পেকল ব্যান্ড। আমাদের আজকের গল্পে শার্লকের চরিত্রে রোহন, মিস স্টোনারের ভূমিকায় অমৃতা, জুলিয়ার কণ্ঠে নিবেদিতা, ডক্টর রয়লটের চরিত্রে অরুণাভ, গাড়োয়ানের কণ্ঠে সম্রাট, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধারের পাশাপাশি হোমসের প্রাণীর চেয়েও প্রিয় বন্ধু জন ওয়াটসনের ভূমিকায় আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।